ওকে, আমরা আমি আজকে একটা নতুন একটা শুরু করছি। হুম? সেটা হচ্ছে যে আম আ ডেটাবেস ডিজাইন সবই ভালো হলো, কোড-টোড সবই ভালো হলো। কিন্তু কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে। এই আনএক্সপেক্টেড ঘটনাগুলো নিয়েই এই শেষের আলোচনাগুলো। গত ক্লাসের আলোচনা যেমন ছিল হচ্ছে স্টোরেজ গুলা কিভাবে ম্যানেজ করা যায়। আনএক্সপেক্টেড ফেইলিউর যদি হয় স্টোরেজের, তাহলে আমরা এটা কিভাবে রিকভারি করতে পারি, সেই ব্যাপারগুলোর জন্য কি বিকল্প বুদ্ধি আছে বা ব্যবস্থা আছে। হুম? এরকম আরেকটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে ট্রানজেকশন এর সময়। হুম? ট্রানজেকশনটা কি আসলে? ট্রানজেকশনটা হচ্ছে একটা স্মল ইউনিট অফ প্রোগ্রাম। যেমন ধরো যে এই অংশটুকু মিলে একটা ট্রানজেকশন বলতে পারি। এই যে এখানে ৬ টা ইনস্ট্রাকশনস আছে, ৬ টা স্টেটমেন্টস আছে বা ইনস্ট্রাকশনস আছে। এই ৬ টা মিলে হচ্ছে একটা আসলে ট্রানজেকশন। এই পুরোটা মিলে কোন একটা আ অবজেক্টিভ বা কোন একটা পারপাস সার্ভ করবে। সে পারপাসটা কি হতে পারে? সে পারপাসটা হতে পারে কোন জায়গায় অ্যাক্সেস করব। মানে ডেটাবেজের ভিউ পয়েন্ট থেকে যদি চিন্তা করি, তাহলে কিছু অ্যাক্সেস যেমন হচ্ছে রিড করছি। রিড হচ্ছে একটা অ্যাক্সেস নেওয়া হচ্ছে। কোন একটা জায়গা থেকে কিছু পড়ছি। রাইট, সেটা হচ্ছে এক ধরনের আপডেট। হ্যাঁ? তাহলে আমরা আপডেট করতে পারি, আরেকটা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। দুটো মূল কাজ হচ্ছে। একটা ট্রানজেকশনের স্টেটমেন্ট গুলো থাকবে। হ্যাঁ? এটা যেমন আপডেট করা হলো। এই আপডেট করার পরে সেটা আবার হচ্ছে এটা হচ্ছে আপডেট করার পরে আবার আমার হচ্ছে স্টোরেজে সেটা স্টোর করতে হবে। এখন সমস্যা যেটা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমটা যেটা আছে, সেইখানে আমি একটা ইনস্ট্রাকশন লিখলাম a is equal to a plus 2 হুম? কোন একটা ফাইল থেকে a এর ভ্যালু পড়া হলো। এর মাঝে অনেকগুলো স্টেপ আছে আসলে। ব্যাপারটা যতটা মনে হচ্ছে যে আমার স্ক্রিনে চলে আসলো অত সোজা তো না। এটা তোমরা জানো বিষয়গুলো। সেটা হচ্ছে যে ১ম এ অ্যা আমি যদি কোন একটা পার্টিকুলার ভ্যালু আপডেট করতে চাই, ফর এক্সাম্পল a এর ভ্যালু আপডেট করতে চাই। বললাম যে এই ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট করা হবে, ফর এক্সাম্পল a is equal to a minus 50 তখন ১ম যে কাজটা করবে অপারেটিং সিস্টেম সেটা দেখবে যে এই ভ্যালুটা অলরেডি এটা ইসে আছে কিনা, ওয়ার্কিং মেমোরিতে আছে কিনা। হুম? এবং তোমরা জানো যে ওয়ার্কিং মেমোরিটা হচ্ছে ভোলাটাইল। ১ম এ সার্চ করবে যে এটা ওয়ার্কিং মেমোরিতে আছে কিনা। যদি ওয়ার্কিং মেমোরিতে থাকে তাহলে এখানে কিন্তু অপারেশনটা ডান। এই যে a is equal to a minus 15 এখানে ডান। ঠিক আছে? যদি এটা ওয়ার্কিং মেমোরিতে না থাকে তখন আ আ এটা নেক্সট টা সার্চ করবে অনেক ক্ষেত্রে এটার সম্ভাবনা খুব বেশি। সেটা হচ্ছে যেটা পার্মানেন্ট স্টোরেজ আমরা যদি বলি হার্ড ডিস্ক, সে হার্ড ডিস্কের একটা বাফার থাকে। সে বাফারে আছে কিনা। তাহলে ১ম এ দেখলো র‍্যাম এ আছে কিনা, তারপর আবার দেখব যে বাফারে আছে কিনা। অথবা যদি না থাকে তাহলে সরাসরি এই হার্ড ডিস্কের একটা যে পয়েন্ট করবে পয়েন্টার দিয়ে যে হার্ড ডিস্কের কোন জায়গায় এটা আছে সেখান থেকে এটাকে পিক করে নিয়ে আসবে। পিক করে কোথায় নিয়ে আসবে? নিয়ে আসবে হচ্ছে আবার সেই মেমোরিতে, ওয়ার্কিং মেমোরিতে বা র‍্যাম এ নিয়ে আসলো। হুম? সেই ওয়ার্কিং মেমোরিতে অপারেশনটা হবে। অপারেশন হওয়ার পরে এই আপডেট ভ্যালুটা কিন্তু আবার এটা অপারেশনটা আপডেট হলো কোথায়? মেমোরিতে হলো। কিন্তু এই আপডেটটা কিন্তু আবার সেই স্টোরেজে গিয়ে স্টোর করতে হবে। এই পুরো প্রসেসের যেকোনো জায়গায় একটা ফেইলিউর হতে পারে। সেই ফেইলিউর অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে হার্ডওয়্যার ফেইলিউর। যেটা তো আমাদের অনেক ক্ষেত্রে হাতে নাই। হুম? পাওয়ার ফেইলিউর হতে পারে। পাওয়ার ফেইলিউর এর মানে আ ব্যা ব্যাটারি সিস্টেম যেটা ছিল সাপোর্ট সেটা ফেল করেছে। অথবা সরাসরি ইলেকট্রিক্যাল সাপ্লাই চলছিল সেটা ফেল করেছে। অথবা ক্র্যাশ করেছে। সেটাও তো হতে পারে যে তোমার যে সিস্টেমটা ক্র্যাশ করেছে। হুম? এটাও ঘটতে পারে কোন কারণে। হার্ডওয়্যারের ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো ড্যামেজ হতে পারে। অনেক কিছু ঘটতে পারে। আরেকটা হতে পারে যে না সিস্টেমে কিছু সমস্যা আছে। হুম? আ সিস্টেমগুলো ক্র্যাশ করেছে। সিস্টেম ক্র্যাশও তোমার হার্ডওয়্যারের কারণে করতে পারে। হুম? ধরো যে RAM এর কিছু ব্যাড লোকেশনে আ প্রপারলি ডাটা আসলে যায়নি বা সামহাউ কিছু লোকেশন নষ্ট হয়ে গেছে। RAM এর কিছু সেল নষ্ট হয়ে গেছে। সেটা হতে পারে বা সিস্টেম ঠিকমতো কাজ করছে না। অথবা কি হতে পারে সিস্টেমে কিছু লজিক্যাল এরর ছিল, কিছু বাগস ছিল। সেটা আগে বোঝা যায়নি। হ্যাঁ? একটা পার্টিকুলার ইভেন্টে গিয়ে বাগস গুলো তোমার হয়ে গেছে, ট্রিগার হয়ে গেছে। যাতে বাগস এর কারণে আ আ সিস্টেমটা কিছু অ্যাবনরমাল আচরণ করছে। হ্যাঁ? এটা তো মাঝে মাঝে আমাদের বাগস পাই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার সময়। সে কারণে সিস্টেমটা ক্র্যাশ করতে পারে। তো যে কারণে ক্র্যাশ করুক, এই যে এই যে এই স্টেজ গুলো আছে আমি যে স্টেজ গুলা বললাম যে আম এই অপারেশনে
স্টোরেজ থেকে ডেটা পিক করে নিয়ে আসতে হবে মেমোরিতে অপারেট করবে। আবার সেই আপডেটেড ভ্যালুটা আপডেটেড ভ্যালু আমাদেরকে আবার সে স্টোরেজে এটা ব্যাক করতে হবে। এটাকে স্টোর করতে হবে। এরকম কোন একটা জায়গায় যদি এই ধরনের ফেইলিউর হয়, তাহলে দেখা যাবে যে পুরো ট্রান্সেকশনটা আ সাকসেসফুল হলো না। হ্যাঁ? এখন ট্রান্সেকশন যে সাকসেসফুল হলো না, আ এম এটা আমরা বুঝবো কেমন করে? হুম? সেটা বোঝার জন্য কিছু আমাদের প্রপার্টি আছে। কি ধরনের আনসাকসেসফুল ইভেন্ট ঘটতে পারে বা কি ইন্ডিকেটর দেখে আমরা বুঝতে পারবো যে এটা ট্রান্সেকশনটা সাকসেসফুল হয় নাই এবং সেটার জন্য ব্যবস্থা কি? সেটা নিয়ে একটা ধারণা দিব। তো আমরা ১ম যেমন ধারণাটা হচ্ছে যেমন ধরো যে এখানে 1, 2, 3, 4, 5, 6 ৬ টা স্টেটমেন্ট আছে। তাহলে রিড ফ্রম মানে ধরো একটা অ্যাকাউন্ট থেকে এ নাম্বার একটা অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট থেকে একটা ভ্যালু পড়া হয়েছে। ভালো কথা। এর ভিতরে ভ্যালুটা রাখা হয়েছে। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা অ্যাক্সেস করছে, তাই না? তো অ্যাক্সেস করতে গিয়ে ফেইল করল। ধরো যে অনেক এখানে যেকোনো জায়গায় ফেইল হতে পারে। ৬ টা স্টেটমেন্ট আছে এবং শুধু তাই না, এই যে এইখানে হাই লেভেলে তুমি যে স্টেটমেন্টটা দেখছো, হুম? যে রিড ফ্রম এ তোমরা তো মাইক্রোপ্রসেসর তোমাদের পড়ানো হয়ে গেছে, তাই না? 3rd ইয়ারে পড়েছো কি মাইক্রোপ্রসেসর না 2nd ইয়ারে ছিল? I don't know নাকি সামনে আছে? না স্যার, স্যার এটা সেকেন্ড সেমিস্টার ছিল। আচ্ছা ওকে। তো ওইখানে তুমি দেখতে পাবে যে এই ১ নাম্বার যে স্টেটমেন্টটা আছে সেটার ভিতরে কিন্তু আরো অনেক মাইক্রো অপারেশন আছে, হ্যাঁ? দেখা যাবে যে একটা স্টেটমেন্ট এই যে নাম্বার 1 যে স্টেটমেন্ট যে রিড ফ্রম অ্যাকাউন্ট এ এটার এগেইনস্ট আসলে অ্যাসেম্বলিতে মানে আসলে তো মেশিন কোডে ট্রান্সফার হবে পুরো জিনিসটা। এটা হাই লেভেলে মনে হচ্ছে অ্যাপারেন্টলি একটা স্টেটমেন্ট কিন্তু এটার পিছনে লো লেভেলে বা মেশিন কোডে দেখা যাবে ১০ টা স্টেটমেন্ট আছে। এই ১০ টা স্টেটমেন্ট তখন আবার আ মানে এ এ আমরা আপাতত এটা দেখে মনে হচ্ছে কি যে এই রিড ফ্রম এ অ্যাকাউন্ট এ এই একটা স্টেটমেন্ট আইদার সাকসিড করবে অথবা ফেইল করবে। কিন্তু এটার পিছনে আরো ১০ টা স্টেটমেন্ট আছে। সেই ১০ টার আবার যেকোনো জায়গায় এটা ফেইল করতে পারে। হ্যাঁ? এবং মাইক্রোপ্রসেসর যখন পড়বে তখন দেখবে যে এই পুরো অপারেশনটাকে যদি আমরা একটা মেশিন সাইকেল বলি, একটা মেশিন সাইকেলের জন্য অনেকগুলো ক্লক লাগে। কয়েকটা ক্লকে অপারেট করতে হয়। ৪ টা, ৫ টা, ১০ টা পর্যন্ত আরো বেশি লাগতে পারে। মানে একেকটা ক্লক সাইকেলে একটা ছোট অংশ পারফর্ম করে ডেটা গুলো। তাহলে যেকোনো জায়গায় যদি ফেল করে তাহলেও কিন্তু এ ধরনের একটা মানে আ অসামঞ্জস্যপূর্ণ কোনো ভ্যালু আমরা পাবো আরকি ডেটাবেজে। তো আমরা অত ডিটেইলস এ না যাই। আমরা আপাতত হাই লেভেলেই বিষয়টা চিন্তা করি। কিন্তু তোমাদের মাথায় রাখার জন্য বললাম যে এর পিছনেও অনেক বড় কাহিনী আছে। সেখানে আরো বড় ঘটনা ঘটতে পারে। তো দেখো যে এই স্টেটমেন্টটা ১ম এ রিড এ পড়ল ধরে নিলাম এটা একটা স্টেটমেন্ট, এটা একটা ফুল স্টেটমেন্ট মানে আইদার এর ভিতরে আর কোন ভাগ করা যাবে না। এটা একটা এটমিক একটা স্টেটমেন্ট। এটা ধরে নিলাম। আবার এখানে করলাম a is equal to a ডিডাক্ট করা হলো। a থেকে ৫০ বিয়োগ দেওয়া হলো। এখন আ এই স্টেটমেন্টটা এখানে কি অবজেক্টিভটা কি? এই অবজেক্টিভটা হচ্ছে যে এই উম A একটা অ্যাকাউন্ট ছিল, B একটা অ্যাকাউন্ট ছিল। আমরা হচ্ছে অ্যাকাউন্ট থেকে ডেটা মানে টাকা ট্রান্সফার করছি। হ্যাঁ? A অ্যাকাউন্ট থেকে ৳৫০ B কা B কা B অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ঠিক আছে? এখন আমি যদি ধরে নেই যে এই ৩ নাম্বার স্টেটমেন্ট পর্যন্ত প্রপারলি উম আ ওয়ার্ক করেছে। এটা পারসিস্টেন্ট বা it is fine 1, 2, 3 ঠিকমতো হয়ে গেছে সাকসেসফুল। এখন ৪, ৫, ৬ এর মধ্যে কোন একটা যেকোনো জায়গায় যদি এটা ফেইল করে, ধরো যে ৪ নাম্বারে গিয়ে ফেইল করলো, ৫ নাম্বারে গিয়ে ফেইল করলো, ইভেন ৬ নাম্বার কমপ্লিট করার আগে ফেইল করলো যেকোনো একটা জায়গায়। তাহলে কি সমস্যা হবে বলো তো? স্যার টাকা হারায় যাবে কারণ এ থেকে তো টাকা বিয়োগ হারায় হয়ে যাবে। গেছে কিন্তু হ্যাঁ, বি তে বিয়োগ ব্যাংকের হয়নি। ব্যাংকের টাকা কিন্তু হারিয়ে গেল। ব্যাংকে হ্যাঁ, ব্যাংকের টাকাটা হারিয়ে গেল। তাহলে এখান থেকে বুদ্ধি কি? এই যে এই জিনিসটা চেক করার বুদ্ধি কি? টাকা হারাইছে কিনা আমরা তো জানি না। কারণ ফেইলিউর কখন হবে we don't know. ফেইলিউর যেকোনো জায়গায় হতে পারে। তাহলে বুদ্ধি কি হতে পারে? এখান থেকে কোন আইডিয়া জেনারেট করে কিনা দেখো তো? স্যার আরেকবার করেন কোশ্চেনটা। হ্যাঁ, মানে এটা তো তুমি বুঝতে পারলে যে টাকা হারিয়ে গেল। এক অ্যাকাউন্ট থেকে টাকা আমরা উইথড্র টা দেখাচ্ছি, কিন্তু জি এটা স্যার। আরেক অ্যাকাউন্টে যায় নাই। তাই না? বা কাউকে দেওয়া হয়নি সোজা কথা। যায় নাই বা জি দেওয়া স্যার। হয়নি যেটা বলি না কেন। হ্যাঁ, এটা অনেকভাবে হতে পারে। এটা সহজভাবে বোঝানোর জন্য বলেছি যে একই ব্যাংকের আরেক জায়গায় দেওয়া হয়েছে। তাই না? জি স্যার। এটা আমরা জি স্যার। চেকে বলতে পারি যে এই টাকাটা চেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ডিসপেন্স করা হয়েছে। সেটা হতে পারে। যেকোনো ফর্মেই হোক না কেন। হ্যাঁ?
বা এটিএম থেকে টাকাটা বেরিয়ে গেছে। হ্যাঁ? সেটা হতে পারে বা ট্রান্সফার হয়েছে যেটাই হোক না কেন। তো আমরা বুঝতে পারলাম যে টাকাটা হারিয়ে গেছে। এ থেকে টাকা বিয়োগ করা হয়েছে অ্যাকাউন্ট থেকে। অথচ এই টাকাটা কোথাও যায় নাই। তাহলে বোঝার উপায় কি? চেক করার উপায় কি? স্যার চেক এ করব থেকে তো বিয়ে হয়ে গেছে। তাহলে দেখতে হবে যে আর কোন অ্যাকাউন্টে যোগ হইছে কিনা। যদি যোগ না হয় তাহলে বুঝতে হবে যে স্যার হারাই আচ্ছা, গেছে। আচ্ছা। আমরা এই সহজ সিমপ্লিসিটির জন্য যদি ধরি যে ধরো যে ব্যাংকের অপারেশন শুধুমাত্র হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর কোন অপারেশন নাই। হ্যাঁ? জি আমি স্যার। সহজভাবে বোঝার জন্য বলছি। নিউট্রাল থাকতে হবে স্যার। টোটাল হ্যাঁ, সামটা নিউট্রাল থাকতে হবে। রাইট, রাইট, রাইট। ভেরি গুড, ভেরি গুড। আমরা যদি খুব সিম্পল ইতে মডেলটা চিন্তা করি, এই মডেলে ব্যাংক শুধুমাত্র নিজেদের মধ্যে ট্রান্সেকশন এলাও করে, বাইরে কোন জায়গায় ট্রান্সেকশন এলাও করে না। তার মানে হচ্ছে যে ব্যাংকের শুরুতে যতগুলো অ্যাকাউন্ট ছিল, ৫০০ টা অ্যাকাউন্ট ছিল, এই ৫০০ টা অ্যাকাউন্টের যোগফল দিনের শুরুতে এবং দিনের শেষে একই রকম হতে হবে। শুরুতে যত টাকা ছিল সমস্ত অ্যাকাউন্ট মিলে এই ট্রান্সেকশন গুলো তার শেষ মানে হওয়ার হচ্ছে পরে একই থাকতে হবে। তার মানে এই ক্ষেত্রে যদি আমি ধরে নিই যে ২ টা অ্যাকাউন্ট আছে A আর B, তাহলে এই ট্রান্সেকশনটার শুরুতে, এই ট্রান্সেকশনের শুরুতে A প্লাস B এর যে ভ্যালু ছিল, এই ৬ নাম্বার স্টেটমেন্ট হওয়ার পরেও A প্লাস B একই ভ্যালু থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা বলব এই ট্রানজাকশনটা হচ্ছে যে কনসিস্টেন্ট। এই অপারেশনটা এই ট্রানজাকশন অপারেশনটা হচ্ছে কনসিস্টেন্ট। সি, এখানে যে অ্যাসিড আছে, এই অ্যাসিডের সি হচ্ছে এই কনসিস্টেন্সির জন্য। তাহলে আমরা একটা প্রপার্টি পেলাম। এতে এই ৪ টা মিলে হচ্ছে আসলে অ্যাসিড। আমরা এগুলোতে পরে আসতেছি। আপাতত সি টা পেলাম, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তাহলে কনসিস্টেন্সি মানে হচ্ছে একটা সিম্পল মডেলের জন্য যদি চিন্তা করি, তাহলে এটা শুরুতে ট্রানজাকশন শুরুতে এটা রিলেভেন্ট যে আ ভেরিয়েবল গুলো আছে এই ৬ টা স্টেটমেন্ট নিয়ে যে ট্রানজাকশন চলে গেছে। রিলেভেন্ট ভ্যালু গুলো শুরুতে যা এটা সাম যা থাকবে, এটা শেষ হওয়ার পরে সামটাই থাকবে। এখানে তা থাকে নাই। যদি আমি ধরি A এরও ৳১০০ ছিল, B এর ৳১০০ ছিল। তাহলে A এর হয়ে তাহলে যোগফল হচ্ছে ৳২০০। কিন্তু আমরা A থেকে ৳৫০ মাইনাস করে দিয়েছি। তাহলে A এর মান হয়ে গেছে ৳৫০। কিন্তু B এর ভ্যালু ৳১০০ রয়ে গেছে। এখানে ফেইল করছে সিস্টেমটা। ৪ এবং ৫ এর জায়গায় ফেইল করেছে। ফেইল করার জন্য কি হলো? টোটাল সামটা হয়ে গেল শেষের সময় ৬ নাম্বার স্টেটমেন্টের পরে ৳১৫০ ৳৫০ হারিয়ে গেল। কিন্তু সাকসেসফুল যদি হতো ৬ নাম্বার পর্যন্ত তাহলে এখানে হতো ৳৫০ আর B তে হতো হচ্ছে ৳১৫০। তাহলে হতো এটা টোটাল সামটা ৳২০০ থাকতো। তাহলে একটা উপায় কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিটা ফেইল করেছে এখানে যদি সিস্টেমটা ফেইল করে। এখন ফেইল কিন্তু ২ ধরনের কারণে করতে পারে। একটা হতে পারে এটা খুব সিম্পল অপারেশন, তাই না? এটা মাত্র ৬ টা স্টেটমেন্ট। এটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে কোথায় ভুল হয়েছে বা ভুল হয় নাই। এটা বোঝাটা খুব সোজা আরকি। কিন্তু স্টেটমেন্ট গুলো তো অনেকগুলো থাকতে পারে। আরেকটু কমপ্লিকেটেড হতে পারে। ক্যালকুলেশনটা একটু জটিল হতে পারে। সেক্ষেত্রে কোডিং এরও এরর থাকতে পারে। তোমাদের তো কোডিং করতে গিয়ে অনেক সময় এরর হয়, তাই না? যে ভ্যালুটা যেভাবে আপডেট করা উচিত ছিল সেভাবে তোমরা ভ্যালুটা আপডেট করো নাই বা আমরা করি নাই, ভুল হইছে আরকি। জি সেটা এক স্যার। ধরনের বাগস আরকি, তাই না? তাহলে কোডিং এরও কিন্তু একটা এরর হতে পারে। হুম? কোডিং এর একটা এরর হতে পারে অথবা সিস্টেম ফেল করতে পারে। ২ টা কারণেই ঘটনাটা ঘটতে পারে। তো এই কনসিস্টেন্সি চেক করার দায়িত্ব হচ্ছে যারা প্রোগ্রাম লিখবে তাদের। হ্যাঁ? তাহলে এটা আমরা আচ্ছা তোমরা যে ডেটাবেজের যে করেছো, কি যেন হচ্ছে যে যতগুলো জিনিস শিখেছো আরকি এসকিউএল কমান্ড বা এসকিউএল এর বিভিন্ন ফাংশনালিটি। কোন একটা আইডিয়া দিতে পারবে যে এই জায়গায় এ মানে কি ধরনের অপারেশন ব্যবহার করা যেতে পারে এই কনসিস্টেন্সি চেক করার জন্য সবসময়? অটোমেটিক্যালি কাজটা হবে। স্যার এগ্রিগেট ফাংশন গুলো ইউজ করা যেতে পারে যে স্যার মানে টেবিলের উপর। হ্যাঁ। কিন্তু তুমি ধরো যে তোমাকে হ্যাঁ, সেটা করতে পারো। চেক করে দেখবা আরকি কোন সন্দেহ নাই। হ্যাঁ? আর একটা মজার জিনিস তোমরা শিখেছো বোধহয়। ট্রিগার শিখো নাই? ট্রিগার? স্যার ট্রিগার ওইটা তাহলে এখানে এই ট্রিগার ব্যবহার করা যাবে না? কোন আগের জায়গায় ভ্যালুটা যদি হচ্ছে যে ট্রিগার করে হ্যাঁ, দেয়। হ্যাঁ, আপডেট মানে কোন জায়গায় যদি আপডেট অপারেশন জি হয়, স্যার করা হ্যাঁ? যাবে। আপডেট অপারেশন হওয়ার মানেই তোমার সরাসরি ট্রিগার থাকবে একটা ট্রিগার ফাংশন, তাই না? ট্রিগার করে দেখতে হবে যে এটা আপডেটটা ঠিকমতো হয়েছে কিনা। কনসিস্টেন্সি চেক করতে হবে। তাই না? আচ্ছা আরো অনেক উপায় আছে। আমরা মানে আমি জাস্ট এটা মানে এটা বললাম যে কোডিংটা কোথায় ব্যবহার করা যেতে পারে। স্যার আমার এইখানে একটা প্রশ্ন থাকতেছে কি যে আমরা ধরতে পারলাম যে ৫ নম্বরে ফেল করছে। তো বুঝতে পারলাম হচ্ছে যে টোটাল ভ্যালুটা বা টোটাল সামটা কি এখনো মানে একই আছে কিনা সেটা দিয়ে হুম। বুঝলাম। যে স্যার অলরেডি তো একটা ভুল হয়ে গেছে মানে এ থেকে তো বিয়োগ হয়ে গেছে। এখন স্যার ওই জিনিসটা কিভাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিকভার করবো আরকি হ্যাঁ, সমাধান করবো? ভেরি গুড কোয়েশ্চেন। আমরা এই অসুখ যেহেতু পেয়েছি এখন এটা সমাধান ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগের কারণটা খুঁজে বের করা বা মানে ডায়াগনোসিস। ডায়াগনোসিস তো করা গেছে যে অসুখ একটা আছে।
অসুখ যখন আছে ওষুধ অবশ্যই পাওয়া যাবে, মেডিসিন অবশ্যই পাওয়া যাবে। দেখি একটু পরে মেডিসিনের খোঁজে যাবো আমরা। পাবো, কিছু ওষুধ আছে, এটার ব্যবস্থা আছে। সমস্যাগুলো দেখি কি, কি? একটা সমস্যা পাওয়া গেল। মানে এই সমস্যাটাই কি, কি কারণে হয় আমরা পরবর্তীতে দেখবো আরকি। ইনকনসিস্টেন্সি সমস্যা। ওকে? এটা মাথায় রেখো। আচ্ছা, তারপর হচ্ছে এখন হচ্ছে এই ইনকনসিস্টেন্সিটা আমরা যদি আ না করতে চাই, মানে এটা যদি এভয়েড করতে চাই, তাহলে একটা উপায় কি? একটা উপায় হচ্ছে এই অ্যাটমিসিটি নামটা কোত্থেকে এসেছে? অ্যাটম থেকে। মানে ধারণাটা এরকম হচ্ছে অ্যাটম হচ্ছে একটা পরমাণু, তাই না? মানে অ্যাপারেন্টলি হচ্ছে অ্যাটমটা আর ভাঙা যায় না। যদিও ভাঙা যায়, আপাতত ধরে নিচ্ছি যে অ্যাটমের চেয়েও ক্ষুদ্র আর কোনো অংশ নাই। তার অর্থ হচ্ছে এই, আমরা এই পুরো ট্রানজেকশনটাকে একটা অ্যাটমের মতো চিন্তা করব। এটা হচ্ছে তার একটা রিকোয়ারমেন্টস। দ্যাট মিনস হচ্ছে ১ থেকে ৬ পর্যন্ত এই ৬ টা স্টেটমেন্ট একটা অ্যাটমের মতো কাজ করবে। তার অর্থ হয় এই ৬ টা স্টেটমেন্ট হয় ওই ৬ টা স্টেটমেন্ট সবগুলোই সাকসেসফুল এক্সিকিউটেড হবে অথবা কোনটাই হবে না। অল অর নাথিং। তাহলে এই যে ইনকনসিস্টেন্সি টা আমরা একটা পেলাম, দেখতে পেলাম। এই ইনকনসিস্টেন্সি টা অনেকগুলা কারণ হতে পারে। যদি কোডিং এর কারণে হয় তাহলে কিন্তু অ্যাটমিসিটি দিয়ে আমরা এটা রিমুভ করতে পারব না। এটা একটা সমস্যা। ঠিক আছে? এটা একটা বড় সমস্যা থেকে গেল। এটা হচ্ছে যে প্রোগ্রামারের দায়িত্ব। প্রোগ্রামারকে এটা চেক করে রাখতে হবে। এ ইনকনসিস্টেন্সি আছে কিনা। এখন আমি ধরে নিলাম যে প্রোগ্রামিং এ কোডিং এ কোন জায়গায় সমস্যা হয়নি। হ্যাঁ? এটা সাকসেসফুল কোডিং ছিল। কিন্তু তারপরেও এটা কিন্তু ইনকনসিস্টেন্সি হতে পারে। সিস্টেম যদি ফেল করে, একটা ক্র্যাশ করে বা সামথিং হ্যাপেন্ড, কিছু একটা যদি হয় থাকে। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে একটা উপায়, যে হয় ৬ টা স্টেটমেন্ট এক্সিকিউট হবে অথবা কোনটাই হয়নি। এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। তাহলে একটা ওষুধ পাওয়া গেল। কিভাবে করা যাবে সেটা পরে আসতেছি। কিন্তু এই একটা ওষুধ, যে একটা ট্রান্সেকশনের সবগুলোই লাইক অ্যান অ্যাটম, হয় সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউটেড হবে, সবগুলোই কাজ করবে অথবা কোনটাই হবে না। এই প্রপার্টি আমাদের থাকতে হবে। আমরা যদি এই যে ৪ টা প্রপার্টি আমরা বলছি, তার মধ্যে যে কনসিস্টেন্সি থাকতে হবে। তার মানে শুরু এবং শেষের যোগফল সমান হতে হবে। এবং এটা যদি অ্যাটমিসিটি তে আমরা এনশিওর করতে পারি, আইদার সবগুলো এক্সিকিউট হবে অথবা কোনটাই হবে না। তাহলে এবং A এবং C, তাহলে দুটাই কিন্তু হয়ে যাবে। তাই না? হবে না? দুটো এনশিওর করা হলো। জি স্যার। জি স্যার। আচ্ছা। এরপরে হচ্ছে অ্যা স্থায়িত্ব না? ডিউরেবিলিটি আমরা এটা বলি না, এটা কেমন, এটা ডিউরেবল কিনা, এটা বলি না, অনেক জিনিসপত্র কিনে বলি না এটা ডিউরেবল কিনা। হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা যে স্টোর করলাম, তোমার হচ্ছে যে কি বলে হচ্ছে যে স্টোরেজে, হ্যাঁ? এই স্টোরেজে করার পরে এটাকে বলছে পারসিস্ট। পারসিস্ট করা মানে এটা নষ্ট হবে না। আমরা ধরে নিতে হবে যে আমরা যখন স্টোরেজে রাখবো, ইট মাস্ট বি পারসিস্টেন্ট হতে হবে। এটা ভবিষ্যতে নষ্ট হবে না। এই নিশ্চয়তা দিতে হবে। তাছাড়া আমি লিখলাম, হ্যাঁ? এখন এই কথাটা কেন বলতেছি? আমরা গত ক্লাসে হার্ডওয়্যার নিয়ে একটু কথা বলেছিলাম, তাই না? ওই যে স্টোরেজ কিভাবে কাজ করে। হেড ঘুরছে, অনেক কিছু হচ্ছে আরকি। তো এখন দেখা জি যাবে স্যার। যে সবকিছু হলো, ভালো হলো। কিন্তু লেখার সময় হার্ড ডিস্কে যেটা লেখা হয়েছে সেটা পারসিস্টেন্ট না। হ্যাঁ? বা সেই স্টোরেজটা পারসিস্টেন্ট না। সেই জায়গাটা পার্মানেন্ট যে জায়গাটা ছিল সেটা ভালো না। সেটা শেষ পর্যন্ত হয়নি, পারসিস্টেন্ট হয়নি। তাহলে কিন্তু আপডেটটা হবে না। এটাও ফেল করতে পারে লেখার সময়। হ্যাঁ? এটা ডিউরেবল কিনা সেটাও চেক করতে পারে। এটা হচ্ছে স্টোরেজের লেখার সময়। মানে এটা কোন সময়টা? এটা হচ্ছে যে ৬ নাম্বারটা। মাঝের না কিন্তু। হ্যাঁ? আমরা এখানে চেক করে দেখলাম। এই যে ধরো যে ৫ এবং ৬ এর মাঝখানে একটা স্টেটমেন্ট আছে। দেখলাম যে সাম গুলো সমান আছে। কিছু একটা। কিন্তু রাইট করতে গিয়ে আমি আগে বলেছি যে এই যে এটা এটমিক মনে হলো, এর পেছনে কিন্তু অনেকগুলো লো লেভেল স্টেটমেন্টস আছে। তো কোন একটা জায়গায় গিয়ে এটা হয়নি। তোমার ঠিকমতো পারসিস্টেন্ট হয়নি। হ্যাঁ? এটা একটা সমস্যা। তাহলে একটা ট্রান্সেকশন অ্যাসিড প্রপার্টি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ট্রান্সেকশনটা অবশ্যই কনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্টটা কি সেটা আগেই বললাম। তার মধ্যে একটা প্রপার্টি যদি আমরা বলতে পারি, এটা যদি এটমিক করতে পারি ট্রান্সেকশনটা, তাহলে এটা কনসিস্টেন্ট হবে। এটাকে যদি ডিউরেবল করতে পারি, তাহলে এটা কনসিস্টেন্ট হবে। আমাদের মাথা ব্যাথা হচ্ছে যে কনসিস্টেন্সি নিয়ে। সব জায়গায় এই কনসিস্টেন্সিটা ভায়োলেশন হচ্ছে। সুতরাং এটমিক করতে পারলেও কনসিস্টেন্সির ভায়োলেশন এড়িয়ে যেতে পারবো। আম এটা স্টোরেজে গিয়ে ডিউরেবল হলেও কনসিস্টেন্সির ভায়োলেশনকে এড়িয়ে যেতে পারবো। এটা গেল আমাদের উদ্দেশ্য। এরপর হচ্ছে আ অ স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, আগের বলো। ক্ষেত্রে। হ্যাঁ, বলো।
আচ্ছা, গত ক্লাসে আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলে, ওই যে এসএসডি তে ওই মানে ফাইলের সাইজ আর স্পেস অন ডিস্কটা কতটুকু ডিফার করে, হ্যাঁ? তো আমি জি স্যার, আমার আমি ফাইলগুলো, জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, ফাইলগুলো আমি চেক করলাম পরে, বুঝলে? জি দেখলাম স্যার। যে দুটোই চেক করে দেখলাম। আমি নয় একটু পরে তোমাদের দেখাচ্ছি। আজকে স্ক্রিনটা দুটো শেয়ার করা আছে। এই এইচডিডির ক্ষেত্রে এটা আমাকে অবশ্য ডিটেইলস দেখা হয়নি। তবে আমার যেটা ধারণা যে এইচডিডির ক্ষেত্রে তোমার যে সেক্টরের যে সাইজ বা ক্লাস্টারের সাইজটা অনেক বড়, হ্যাঁ? কারণ এইচডিডির ক্ষেত্রে ভেরিয়েশনটা অনেক হচ্ছে। ধরো তোমার হচ্ছে হার্ড ডিস্কের যেটা স্পেস দেখাচ্ছে, স্পেস অন স্টোরেজ আর অ্যাকচুয়াল ফাইল সাইজ, এই দুটোর মধ্যে ডিফারেন্স অনেক বেশি। কিন্তু জি স্যার। এসএসডির মধ্যে এই ডিফারেন্সটা অনেক কম। ডিফারেন্স দেখাচ্ছে কিছুটা। একবারে যে দেখাচ্ছে না তা না। ওখানে বোধহয় অ্যাড্রেসিং মানে আসলে আমি যদি সব অ্যাড্রেস স্পেসটা অনেক বড় করে ফেলি, হ্যাঁ? তাহলে ম্যানেজমেন্ট আসলে কঠিন হয়। সেটার কারণে বোধহয় ওখানে কোনো একটা ব্লক পসিবলি আছে। কিন্তু সাইজটা অনেক ছোট। যার ফলে অ্যাকচুয়াল ফাইল সাইজ আর স্পেস অন যেটা এসএসডি সেটার মধ্যে ডিফারেন্স খুবই কম। ২-১ টা জায়গায় বোধহয় সমানই দেখেছি পসিবলি। একটা জায়গা বা ২ টা জায়গায় দেখলাম যে সেম। আর বেশিরভাগ জায়গায় খুবই কম ডিফারেন্স দুটো। কিন্তু এইচডিডির ক্ষেত্রে ডিফারেন্সটা অনেক বেশি। হ্যাঁ, প্রশ্নটা কি? কে যেন করছিল প্রশ্নটা? স্যার একটু আগের টেস্টটা যদি দেখি না, আগের প্রশ্ন, হ্যাঁ। আগের স্লাইডটা। স্যার এই যে এইখানে বলা আছে যে আপডেট মাস্ট পারসিস্ট ইভেন ইফ সফটওয়্যার অর হার্ডওয়্যার ফেইলিওর, এই কথাটা স্যার আমি এখন আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা এই 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 যে এই পার্টস আমরা একটা এক্সাম্পলে যাবো একটু পরে, হ্যাঁ? তার মানে হচ্ছে যে এই ডিউরেবল মানে হচ্ছে যে আমি যেটা উম এই আ আমি তো স্টোরেজ এটা স্টোর করব। কিন্তু পারসিস্ট মানে কি? এটার এক্সাক্ট বাংলাটা মনে পড়ছে না। সম্ভবত এটা হচ্ছে অক্ষয় টাইপের কিছু কিনা? মানে যেটা ক্ষয়ে যাবে না এই টাইপের কিছু একটা সম্ভবত। বা নষ্ট হবে না। তার মানে এমনভাবে এটাকে স্টোর করতে হবে দ্যাট মিনস যেটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় আপডেটটা। এখন এটা কিভাবে করব সেটা একটা প্রশ্ন। সেটা আমি ৩-৪ টা স্লাইড পরে দেখাচ্ছি। স্যার পারসিস্ট মানে স্থায়ী থাকা এরকম স্থায়ী কিছু। থাকা মানে নষ্ট হবে না, তাই তো? জি স্যার, অবিচল থাকা, স্থায়ী থাকা অবিচল এরকম। থাকবে আরকি। হ্যাঁ, অবিচল থাকবে এটা এক্সাক্টলি মনে পড়ছে না। হ্যাঁ, তো তাহলে আপডেটটা মানে আমরা আমরা আসলে একটা এই যে পুরো ট্রান্সেকশন এ কয়েকটা আমি একটু পরে আসি। হ্যাঁ? আ আ আমি আর ৩-৪ টা স্লাইডের মধ্যে যদি উত্তরটা না পাও, তখন আমাকে জিজ্ঞেস করো। আমার ধারণা যে ২ টার পরে তুমি উত্তরটা পাবে। হ্যাঁ? তো একটা ছবি আছে, ছবি গেলে এটা বোঝা যাবে ছবিটাতে। আচ্ছা, এরপরে যেটা সমস্যা হচ্ছে আরেকটা যে আমরা আ এ এ এতক্ষণ পর্যন্ত যেটা চিন্তা করলাম যে ট্রান্সেকশনটা একটা সিঙ্গেল অপারেশন মানে সিঙ্গেল ট্রান্সেকশন। হ্যাঁ? এবং ট্রানজেকশন এর যে ভেরিয়েবল গুলো আছে ট্রানজেকশন এর ভিতরে, সেই ভেরিয়েবল গুলো অন্য কোথাও ঠিক একই সময়ে একাধিক জায়গায় শেয়ার হচ্ছে না, ব্যবহার করছে না সোজা কথা। কিন্তু রিয়াল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, তাই না? তুমি ধরো যে একটা হোটেল বুকিং দিচ্ছ, তুমি একটা রেলওয়ে রিজার্ভেশন করছো, তাই না? তো তুমি দেখো যে তুমি যখন বিকাশে তুমি টাকা পেমেন্ট করছো, তাহলে রেলওয়ের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপডেট হচ্ছে বা তারা চেক করতেছে, তাই না? আবার তুমি যখন সিটটা মানে করছো, সিট বুকিং দিচ্ছ আরকি রেলওয়ের ক্ষেত্রে, যেটা তোমরা ইজিলি করে থাকো, সেজন্য এই কথাটা বলছি। তো ওই সিটটা কিন্তু আরো অনেকেই বুক করতে পারে, তাই না? হুম? বা টিকিট কাটতে পারে। তাহলে একটা কমন ভেরিয়েবল মানে সিট তো একটা ভেরিয়েবল ডেফিনিটলি, হ্যাঁ? তো কমন ভেরিয়েবল একাধিক জায়গায় শেয়ার হতে পারে একই সময়ে। এবং এটাকে বলছি আমরা কনকারেন্ট। কনকারেন্ট মানে হচ্ছে আ আ কনকারেন্ট এর বাংলা কি বলবো? মানে একই সাথে আরকি। হুম? একই সাথে অনেকগুলো অপারেশন করা। প্যারালাল। কনকারেন্ট এর একটা ভালো সিনোনিম হচ্ছে প্যারালাল অপারেশন অনেকটা আরকি। তার মানে আ একই রিকোয়েস্ট বা একই ধরনের ট্রান্সেকশন প্যারালালি আরো অন্য জায়গা থেকে হতে পারে। এখন তোমরা বোধহয় রেলে কি কখনো কেউ টিকিট কেটেছো? দেখেছো? অভ্যাস আছে? জি স্যার, অনলাইনে? জি স্যার। জি স্যার। আচ্ছা তুমি দেখছো যে তোমরা যে টিকিটটা ওখানে কয়েকটা স্ট্যাটাস দেখায়, তাই না? দেখবে যে হচ্ছে যেগুলা বুকড আছে, হ্যাঁ? যেগুলা বিক্রি হয়ে গেছে। আবার জি দেখবে যে স্যার। কিছু আছে যেটা কিন্তু বিক্রি হয়নি, কিন্তু ওটা টেম্পোরারি হোল্ড করে রাখে। জি ডিফারেন্ট স্যার। কালার থাকে না? হ্যাঁ? তার মানে হচ্ছে যে তুমি যখন সিলেক্ট করো একটা টিকিটকে, তুমি যেমন একটা ট্রানজাকশন এর মধ্যে আছো, হ্যাঁ? ওটা একটা ট্রানজাকশন। ১৫-২০ টা বা ৫০ টা স্টেপ মিলে একটা ট্রানজাকশন। তো ওই সিটটা তুমি বুকিং করে পেমেন্টে যাচ্ছ। ঠিক সেই মুহূর্তে কিন্তু এটা আরেকজনের কাছে আর ভিজিবল হবে না। সে বুকিং দেখতে পাবে না। জি স্যার। হোল্ড করে জি স্যার। রাখবে। তাই না? জি স্যার। আর তোমার ট্রানজেকশন যদি কমপ্লিট হয়, তখন তোমার জন্য সিটটা বরাদ্দ হয়ে গেল। আর যদি এটা ট্রানজেকশনটা কোনো কারণে ফেল হয়, তখন ওই সিটগুলো কিন্তু আবার ফ্রি হয়ে যাবে। হুম? বুকিং ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল। কিন্তু জি এট এ স্যার। টাইমে তুমি ৩ টা সিট সিলেক্ট করেছো।
আরেকজন কিন্তু এট এ টাইমে ওই ৩টা সিরিজ করতে পারবে না। তাহলে তো দুজনই বুকিং এর চেষ্টা করবে। জি স্যার। এবং জি এই স্যার। সিস্টেমের একটা এরর ছিল। তোমাদের যে ১ম যে অ্যাপসটা করে গত বছর না ২ বছর আগে, হ্যাঁ? তখন সমস্যাটা হয়েছিল। একই সিট অনেকেই বুকিং পাচ্ছিল। হ্যাঁ? তার মানে একটা ট্রান্সেকশনে তাদের কোন এক জায়গায় ভুল ছিল বা সামথিং রং উইথ দেম। একটা কোডিং এ অনেক সমস্যা ছিল। যার ফলে দেখা যায় পেমেন্ট করার পরেও সিট পায়নি অনেকে। হুম? কেন পায়নি? ওই যে ট্রান্সেকশনের এই কোডিং এর জায়গায় সমস্যা হয়েছে। তো এটাকে বলছি আমরা কনকারেন্ট অপারেশন। হ্যাঁ? তার মানে এই একই সময়ে এই ট্রানজেকশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলো অন্য কোনো একটা ট্রানজেকশনও একই সময়ে মানে চলতে পারবে। তো একই সময়ে কথাটা যেভাবে বললাম সেই একই সময়ের আবার ব্যাখ্যা ভিতরের ব্যাখ্যা আরো বড় হতে পারে। যেমন একটা হতে পারে যেমন ধরো যে আমার যদি সিঙ্গেল সার্ভার হয়, হ্যাঁ? সিঙ্গেল সার্ভার যদি হয় তাহলে ধরো যে আমি চিন্তা করতে পারি এভাবে আমাদের ধরো যে প্রসেসর যখন কাজ করে, হুম? তখন কিন্তু স্টোরেজ বা RAM এর অংশটুকু ফ্রি থাকে, বাসটা ফ্রি থাকে, তাই না? ধরো প্রসেস ALU এর ভিতরে কিছু একটা কাজ হচ্ছে। ওখানে কিছু লোকাল রেজিস্টার আছে। লোকাল রেজিস্টারে ডেটাগুলো চলে আসছে। প্রসেসর তো তোমাদের পড়ানো হয়েছে না? মাইক্রোপ্রসেসর? না স্যার, প্রসেসর স্যার আচ্ছা, আচ্ছা নেক্সট সেমিস্টার প্রসেসরে স্যার। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ধরো প্রসেসরের ভিতরে কিছু মানে থাকে, মেমোরি থাকে, বুঝলে? লোকাল মেমোরি বলতে পারো। সেগুলোকে স্যার রেজিস্টার বলে। রেজিস্টার, জি স্যার। রেজিস্টার বলে, হ্যাঁ? তো আসলে প্রসেসর যে কাজগুলো করে না, ওই কাজগুলো করার জন্য ওই রেজিস্টারের ডেটাগুলো আগে নিয়ে আসে। হ্যাঁ? একদম জি স্যার। প্রসেসরের ভিতরেই থাকে এগুলো। তো ধরো সে অবস্থায় ধরো ধরো একটা আ আ একটা ধরো মাইক্রো অপারেশন হচ্ছে, ধরো একটা গুণ হচ্ছে ফর এক্সাম্পল, হ্যাঁ? তো একটা মাল্টিপ্লিকেশন আরকি। তো মাল্টিপ্লিকেশন কিন্তু আসলে অ তোমরা চিন্তা করতে পারো যে এটা অনেকগুলো সাম যোগ করে এটা হতে পারে, তাই না? জি জি স্যার, স্যার। জি স্যার, অথবা যোগ করে করে। আবার আবার এটা কিছু শিফটিং করে হতে পারে। জি ধরো যে স্যার, আমি শিফট অপারেটর ইউজ করে। শিফট অপারেট করতে হয়। তো এই অনেকগুলো আ মাইক্রো অপারেশন দিয়ে একটা গুণ হতে পারে। কিন্তু ধরো যে এই গুণের কাজটার জন্য প্রয়োজনীয় ডেটা গুলো মাইক্রোপ্রসেসরের লোকাল রেজিস্টারে আছে। ABCD টাইপের রেজিস্টারের নাম আছে আরকি। এই রেজিস্টারের ভিতরে আছে। তাহলে এই মুহূর্তে কিন্তু প্রসেসরের আর কোনো ডেটা বাইরে থেকে লাগছে না। প্রয়োজনীয় ডাটাগুলো সব RAM থেকে নিয়ে এসছে। জি স্যার। ঠিক আছে? ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ধরো হার্ড ডিস্ক থেকে আরেকটা ডাটা পিকের কাজ কে করতে পারে। সমস্যা তো নাই। কারণ আমাদের তো আসলে RAM এ ডাটা নিয়ে যেতে হবে। তাহলে একটা ট্রান্সেকশনের যে ভেরিয়েবল গুলো ব্যবহার হচ্ছিল, সেই ভেরিয়েবল গুলোর ডেটা অলরেডি প্রসেসরে আছে। প্রসেসর সেগুলো ব্যবহার করছে। দেখা গেল যে আরেকটা ট্রান্সেকশন ওই সেম ভেরিয়েবলের ডেটা গুলো হার্ড ডিস্ক থেকে পিক করছে। জি হতে স্যার। পারে না? হ্যাঁ? তাহলে জি দেখো স্যার। একটা সিঙ্গেল কম্পিউটার সিস্টেমের ভিতরেও এই শেয়ারিংটা হতে পারে যে একই ভেরিয়েবল ২ জায়গায় আসলে অ্যাক্টিভ আছে বা ২ জায়গায় সেগুলো অ্যাক্সেস করা হচ্ছে। আবার যদি ডিস্ট্রিবিউটেড সিস্টেম করতে পারি চিন্তা করি তাহলে তো এটা অনেক কমপ্লেক্স হয়ে গেল, তাই না? দেখা গেল যে আমাদের আছে তোমার যেমন হার্ড ডিস্ক তোমরা দেখেছো আ স্টোরেজটা এক জায়গায় আছে। স্টোরেজ গুলো ডিস্ট্রিবিউটেড হতে পারে। এক জায়গায় একটার কপি আরেক জায়গায় থাকতে পারে। হ্যাঁ? আচ্ছা তারপরে কি হবে? দেখা যাবে যে একটা সিঙ্গেল স্টোরেজ থেকে মানে সিঙ্গেল সোর্স থেকে স্টোরেজ না বলে আমি সোর্স বলি ক্লাউড সোর্স থেকে সেখান থেকে ডিফারেন্ট সার্ভার গুলো ডেটা নিচ্ছে। হ্যাঁ? যেটা আমরা করছি, তাই না? আ তো তো আ আ এই কি বলে হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ডাটা আছে সেখান থেকে আমরা হচ্ছে Google এ তোমরা যখন অ্যাকাউন্ট ওপেন করছো বা অ্যাকাউন্ট ব্যবহার করছো, তো সবগুলো কিন্তু একটা সিঙ্গেল সার্ভার থেকে আসে না। হ্যাঁ? আর যেটা করে যে এটা তো অনেক জায়গায় তাদের সার্ভার আছে Google এর বিভিন্ন দেশে আছে বা ইয়াহু জি স্যার, সার্ভার একই ডাটা অনেক সার্ভারে কপি করে অনেক রাখে জায়গায় কপি করা থাকে, তাই না? যেন তাহলে দেখো ফাস্টার এই সার্ভিস হ্যাঁ, আসে। তাহলে এই যে কনকারেন্ট অপারেশনটা আরো ভিতরের গল্পগুলো কিন্তু অনেক, অনেক জটিল। মানে আমরা বাইরে থেকে তবে আইডিয়াটা তোমাদের নাও। মানে উদ্দেশ্য হচ্ছে আইডিয়াটা দেওয়া, হ্যাঁ? তোমরা স্টাডি করে বা যারা পড়বে তারা ডিটেইলস জানতে পারবে। তো কি জানতে পারলো? যে কনকারেন্ট বলে একটা জিনিস আছে। তো কনকারেন্ট কতভাবে হতে পারে, কি ভাবে হতে পারে সেগুলো চিন্তা করতে হবে। কিন্তু কনকারেন্ট হলে কি সমস্যা হয়? আমাদের উদ্দেশ্য হচ্ছে কনকারেন্ট অপারেশনটা আ আ নিশ্চিত করা। তার মানে একটা ট্রান্সেকশন কনকারেন্টলি কাজ করতে পারে। কিন্তু তারপরেও যেন ইনকনসিস্টেন্সি না থাকে। আমাদের সমস্ত চিন্তাভাবনা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। তাহলে আমরা কনসিস্টেন্সি কে নিশ্চিত করার জন্য এটমিক করতে পারি। অ্যাটমিসিটি প্রপার্টি অ্যাটমিক করতে হতে পারে। এটাকে ডিউরেবল করতে হতে পারে এবং এই যেটা অ্যাসিড এর যে সেটা হচ্ছে আইসোলেশন। এই আইসোলেশনটা কি? প্রত্যেকটা ট্রান্সেকশন যেভাবে হবে অ্যাজ ইফ আমি কনকারেন্ট কে অ্যালাও করছি সেটা সত্যি কথা। কিন্তু প্রত্যেকটা ট্রান্সেকশন যেন আইসোলেটেড ভাবে আমরা চিন্তা করতে পারি। দ্যাট মিনস হচ্ছে T1 যদি একটা ট্রান্সেকশন হয়,
T2 একটা ট্রানজিশন হয়, T1 এবং T2 দুইজনই কিছু কমন ভেরিয়েবল শেয়ার করছে। কিন্তু পদ্ধতিটা এমন হবে যে T1 আইসোলেটেডলি কাজ করছে। যে T2 যে তার কিছু ভেরিয়েবল শেয়ার করছে, এটা বদার করবে না। T2 এর এটা মাথা ব্যথা নাই। আবার T2 খুব আইসোলেটলি কাজটা করতে পারবে। তারও এটা মাথা ব্যথা নাই যে T1 কোনো কিছু শেয়ার করছে। এই প্রপার্টিটা হচ্ছে আইসোলেশন প্রপার্টি। তার মানে কনকারেন্টলি কাজ করবে একাধিক ট্রানজেকশন। কিন্তু প্রত্যেকটা ট্রানজেকশন মাস্ট বি আইসোলেটেড। এইটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা কিভাবে করা যায়? এই ৪ টা জিনিস বললাম। আ আ এটা করতে হবে। হ্যাঁ, তবে কিভাবে করা যায় সেটা আমরা নিয়ে এখন আলোচনা করব একটা, একটা করে। তার মধ্যে কনসিস্টেন্সির একটা পার্ট, কনসিস্টেন্সির একটা পার্ট, হ্যাঁ? যেটা হচ্ছে তোমার প্রোগ্রামারের দায়িত্ব। তার কোডিং এর যদি কোনো এরর হয়ে থাকে সেটা তাকে প্রোগ্রামারকে নিজেকে হ্যান্ডেল করতে হবে বা সেভাবে তাকে কোড লিখতে হবে প্রোটেকশন দিয়ে। কিন্তু এই আ এই কনসিস্টেন্সি অন্য যেসব কারণে ভায়োলেট হতে পারে যেমন সিস্টেম ফেইলিউর এর বাকি যেটা ৩ টা পার্ট যে অ্যাটমিসিটি অথবা কনকারেন্সি এবং যে ডিউরেবিলিটি। এই ৩ টা পার্ট হচ্ছে ভালো, ভালো যে ডেটাবেজের সফটওয়্যার আছে যেটাকে বলি আমরা ডেটাবেজ মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যে ডেটা থাকবে তার সাথে হচ্ছে রিলেভেন্ট সফটওয়্যার গুলো থাকবে, তাই না? এই সবগুলো মিলে হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ভালো, ভালো যেগুলো ডিবিএমএস সফটওয়্যার আছে, Oracle বা MySQL বা এই যেগুলো আছে, সেগুলোর ভিতরে কিছু কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট গুলো এই সিস্টেম নিজে, নিজে এগুলো চেক করে। এগুলো প্রোগ্রামারের মানে তোমার হচ্ছে যে যারা মানে আমরা আম এটাকে হচ্ছে যে টার্সিয়ারি লেভেলের যারা প্রোগ্রামার, ধরো এসকিউএল যারা কমান্ড লিখছে, তাদের এটা নিয়ে চিন্তা করতে হয় না। হুম? এবং এই কম্পোনেন্ট গুলোকে সুতরাং আমরা যখন সফটওয়্যার চুজ করব আমাদের সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, তখন আমাদের দেখে নিতে হবে যে এই সফটওয়্যার গুলো ওরাকল নিলে তো তোমাকে চিন্তা করতে হবে না। এটা অনেক পুরাতন একটা সফটওয়্যার। সুতরাং এগুলো প্রপার্টি সাপোর্ট করবে। কিন্তু নতুন কোন যেগুলো আছে তোমার ডেটাবেজে যেগুলো সফটওয়্যার আসতেছে, সেগুলো দেখতে হবে যে এগুলো অ্যাসিড প্রপার্টি সাপোর্ট করে কিনা। তো অ্যাসিডের সি এর কিছু অংশ কিন্তু প্রোগ্রামারের দায়িত্ব। আর বাকি ৩ টা এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারই সাপোর্ট করে এবং এগুলোর নাম আছে যেমন ধরো যে কনকারেন্সি কন্ট্রোল কম্পোনেন্ট, কনকারেন্সি কন্ট্রোল কম্পোনেন্ট এটা হচ্ছে ডেটাবেজের একটা ইয়ে আর কি কম্পোনেন্ট যেটা এটা মনিটর করে। তারপর ডিউরেবিলিটি এটা এটা হচ্ছে আহ, আহ, যে এখানেই আছে নামগুলো, নামগুলো তোমাদের দেখাই, এটা বই পাবে নামগুলো। এই যে ট্রানজেকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, এই ট্রানজেকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট হচ্ছে অ্যাটমিসিটিটাকে নিশ্চিত করে এবং সেটা হচ্ছে এটা কি দেখা যাচ্ছে বইয়ের পাতাটা? জি স্যার, হ্যালো? পিডিএফ দেখা জি যাচ্ছে। স্যার, দেখা এই যে যাচ্ছে স্যার। এই যে ট্রানজেকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, হ্যাঁ? এটা হচ্ছে তোমার এই অ্যাটমিসিটিকে এটাকে নিশ্চিত করে আরকি, হ্যাঁ? এই পার্টটুকু আরকি। আর যে এখানে যে কিছু পার্ট আছে তোমাদের বললাম যে এটা করবে উম প্রোগ্রামারের দায়িত্ব কনসিস্টেন্সি এটা কোথায় যেন আছে? আছে কোথাও আরকি। আচ্ছা। আচ্ছা তারপর হচ্ছে আ ডিউরেবিলিটি এটাও একটা কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টটা হচ্ছে রিকভারি ম্যানেজমেন্ট সিস্টেম। বা রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। দিস ইজ দ্য পার্ট অফ দ্য ডিবিএমএস। হ্যাঁ? এগুলো সাপোর্ট দেয়। তবে এখানে কিছু কোডিং এর কাজ আছে। হ্যাঁ? আ রিকভারি কিভাবে হবে আরকি। আইসোলেশন যেটা আছে সেটা হচ্ছে একটা এই যে কনকারেন্সি কন্ট্রোল সিস্টেম। আইসোলেশনটা তাহলে কি হলো? যে আলাদা, আলাদা ট্রানজেকশন চলবে। কিন্তু সবাই যেন আইসোলেটেড থাকে। এই অংশটুকু যেটা করে যে সাপোর্টটা দেয় সেটা হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল কম্পোনেন্ট। এটা ডিবিএমএস সাপোর্ট দিবে ঠিকই, কিন্তু তোমাকে কোডিং করতে হবে। হ্যাঁ? যেমন আমি যদি চ্যাপ্টারটা তোমাদের আর পড়াবো না, মানে অনেক বড় হয়ে যাচ্ছে। শুধু আইডিয়াটা এখানে বলে দেই। যেমন তোমাদের একটা কাজ করতে পারো, আইডিয়াটা এভাবে দেই। ধরো যে এমনি তোমার সি এর প্রোগ্রামের ক্ষেত্রে চিন্তা করো। ধরো ২ টো ফাংশন কনকারেন্ট আছে। হুম? ২ টো ফাংশনই এক্স, ওয়াই কে ব্যবহার করছে। তো আমরা যেটা করব যে এক্স ওয়াই কে আমরা লক করে দিতে পারি। ধরো যে একটা থার্ড ভেরিয়েবল আছে। হুম? এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ধরো গ্লোবাল ভেরিয়েবল টি। আমরা টি কে ট্রু এবং ফলস একটা রাখলাম আরকি। যখনই এটা টি টা যদি ট্রু থাকে তাহলেই হচ্ছে এক্স ওয়াই কে ব্যবহার করা যাবে। তাহলে এক্স ওয়াই যে প্রথম যে ফাংশনটা আছে f1 সেখানে আ ফাংশনটা শুরুতেই আমরা বলে দিলাম টি হচ্ছে ফলস। তারপর আমরা আজকে এক্স ওয়াই এর পুরো কাজটা করলাম। কাজ শেষ হওয়ার পরে টি টাকে ট্রু করে দিলাম। তাহলে দেখো এই অবস্থায় কিন্তু যদি অন্য কোনো ফাংশন এক্স ওয়াই কে ব্যবহার করতে চায় তাহলে কি এক্স কে ব্যবহার করতে পারবে? আইডিয়াটা কি বোঝা গেল? জি স্যার, মানে স্যার ওই হচ্ছে ফাংশন
গ্লোবাল ফাংশনে ট্রু হলেই স্যার হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ ফলস হ্যাঁ হলে ইউজ করতে পারবে স্যার। গ্লোবাল ভেরিয়েবল, একটা গ্লোবাল ভেরিয়েবল ফাংশন, না জি গ্লোবাল স্যার, ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে ট্রু হলে মানে ফলস হলেই সে ইউজ করতে পারবে, তাছাড়া পারবে না স্যার। কারণ কনকারেন্টটা যে কখন হবে কিন্তু আমি জানি না, তাই না? যেমন ধরো যে এই, আমি এখন তোমার হচ্ছে আমার থেকে ধরো যে এটিএম থেকে টাকা তুলছি, ঠিক আছে? আমি আরেকজনকে একটা চেক দিয়েছি, দেখা গেল যে মানে একটা খুব লো প্রবাবিলিটি কিন্তু সম্ভাবনা আছে, আমি যখন এটিএম এ আমার কার্ডটা পাঞ্চ করছি, উনি সেই মুহূর্তে গিয়ে ব্যাংকে চেকটা দিয়েছেন। এটা একটা কনকারেন্ট একটা অপারেশন হয়ে গেল, আমার অ্যাকাউন্টে দুইজন একই সাথে অপারেট করছে। আবার যদি আলাদা আলাদা হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আমি টাকা তুললাম, আমার ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেল, একজন চেক ব্যবহার করছে, সেটা তখন ব্যবহার করছে, চেকটা আলাদা ব্যবহার হচ্ছে, সমস্যা নেই। কিন্তু যদি একই সাথে করে তাহলে সমস্যা হচ্ছে, তাহলে কি করা উচিত? আমার অ্যাকাউন্টটাকে লক করে দেওয়া উচিত, এটাকে আমরা ডেটাবেজের ভাষায় বলি লক করে দেওয়া। হ্যাঁ, তাহলে আমি কি করবে, আমার ট্রানজাকশনটা যখন শুরু হবে এটিএম থেকে, হ্যাঁ, এটিএম প্রথমে কি করবে, আমার অ্যাকাউন্টটাকে লক করে দিবে, তার মানে কোনো একটা ভ্যারিয়েবলকে সেট করে দিবে, হুম, ট্রু বা ফলস করে দিবে। তখন আমার ট্রানজাকশন তখন যখন চেকে যাবে, তখন কিন্তু চেকটা, এটা তো আসলে সময় খুব অল্প লাগে, সময় তো খুব বেশি লাগে না, তখন দেখা যাবে যে চেকটা হচ্ছে না, প্রসেস হচ্ছে না, আমার এটিএম এর ট্রানজাকশনটা শেষ হবে, তারপর চেকটা প্রসেস হবে। তাহলে এই যে গ্লোবাল ভেরিয়েবলের যে আইডিয়াটা বললাম, এই ধরনের কিছু কম্পোনেন্ট সেট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাপ্লাই দিবে, ঠিক আছে? এবং সেগুলোকে ব্যবহার করে তোমাকে একে কনকারেন্সি কন্ট্রোলটা করতে হবে। কথাটা কি বোঝা গেল আইডিয়াটা? জি স্যার। তো এই টাইপের অনেকগুলো লক আছে, আমি যেমন একটা লকের কথা বললাম, এরকম ডিফারেন্ট টাইপের লক আছে, এটা এক ডেটাবেস থেকে আরেক ডেটাবেসে লকগুলো আলাদা হতে পারে, অনেক ধরনের লক আছে। হ্যাঁ, এই লকের কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, কারণ লক করে দিলে ধরো একটা লম্বা ট্রানজেকশন যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু লক করে দেওয়া মানে কি, ধরো যে একটা এগুলো এগুলো সমস্যা আছে, ধরো একটা 1 ঘন্টা ধরে একটা ট্রানজেকশন হচ্ছে, তো 1 ঘন্টা ধরে যদি একটা ট্রানজেকশন হয় আর আমি পুরো সিস্টেমটা যদি লক করে রাখি, তাহলে কি হবে, আর কেউ ওই সিস্টেমে ঢুকতেই পারবে না, তাই না? তখন হচ্ছে টেম্পোরারি লক করতে হয়, আবার লকের অনেকগুলো আছে, সেটা আমি যাচ্ছি না, তবে আইডিয়াটা কি বোঝা গেছে কনকারেন্সি কিভাবে কন্ট্রোল করতে হয়? এবং এই কম্পোনেন্টটা জি সাপ্লাই স্যার। দিচ্ছে হচ্ছে ডেটাবেস, হ্যাঁ, লক আনলক। হ্যাঁ, তোমরা জাস্ট এই এখন আহ, আহ, মানে এটা বলতে পারো যে এই যে কনকারেন্সি কন্ট্রোল কম্পোনেন্ট যেটা বললাম না, সেটা আসলে কিছু টুলস। হ্যাঁ, এই টুলস গুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাপ্লাই দিচ্ছে, তোমার এই টুলস গুলো ব্যবহার করতে পারবা। হুম, ব্যবহার করলে এই, তোমাকে লকের জন্য আর কোড লিখতে হবে না, শুধু হয়তো লক এক্স বললেই এক্সটা লক হয়ে গেল, ব্যাপারটা এরকম আসলে। জি স্যার। আচ্ছা, তারপরে ধরো যে এই যে এই যে তুমি আরেকটা প্রশ্ন করেছিলে যে রিকভারি ম্যানেজমেন্ট অ্যাটমিসিটি যদি ভায়োলেট করে, হ্যাঁ, বা ডিউরেবিলিটি ভায়োলেট করে, এইটার জন্য যেটা করে ডেটাবেসেস আছে যে ডিউরেবিলিটি, হ্যাঁ, ডিউরেবিলিটির কথা তুমি বলছিলে, যেটা পারসিস্টেন্ট হতে হবে, তাই না? কে যেন প্রশ্ন করলো একটু আগে। হ্যাঁ, আচ্ছা, এটা পারসিস্টেন্ট এখন আমরা কিভাবে করব, সেটা হচ্ছে যে এটা দুটো ঘটনা ঘটতে পারে এখানে। এক হতে পারে যে এইটা যদি তোমার আহ, আহ, আচ্ছা না, যাই হোক। আচ্ছা, এটা যেটা করে সেটা হচ্ছে তোমার ডেটাবেস কম্পোনেন্ট সাপ্লাই দিবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার সাপ্লাই দেয়, সেটা হচ্ছে সিরিজ অফ লগস, লগ ফাইলের নাম শুনছো না? সিরিজ অফ লগ ফাইল রাখে, বিভিন্ন ধরনের লগ ফাইল থাকে, একটা জি স্যার। ট্রানজেকশন যখন শুরু হয় তার রিলেভেন্ট অনেকগুলো লগ ফাইল জেনারেট করে, এক একটা লগ ফাইল মানে এত ডিটেলস জিনিসপত্র রাখে লগ ফাইলে, প্রতিটা মুহূর্তের হিসাব রাখে তারা, যে কি কি অপারেশন করছে। হ্যাঁ, আমরা খুব একটা কমন লগের নাম জানি, সেটা হচ্ছে ইউজার লগ। হ্যাঁ, ইউজার লগটা তার ইউজাররা কখন একটা সিস্টেমে মানে এন্টার করছে অথবা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা খুব কমন একটা লগ ফাইল, এলওজি, লগ ফাইল। হ্যাঁ, লগ ফাইল। তো এর বাইরেও এই সিস্টেম ম্যানেজমেন্টের জন্য প্রচুর লগ ফাইল থাকে, এবং বিভিন্ন ধরনের লগ ফাইল আছে। এই লগ ফাইলগুলো কিভাবে থাকে, তারা কিভাবে ডেটা স্টোর করে, ইউ হ্যাভ টু নো দ্যাট, তো তোমাকে জানতে হবে। জানলে এই যে তুমি যে কথাটা একটু আগে বললে যে স্যার এটা আমি কিভাবে এটা রিকভার করব, এই যে আগের যে কথাটা ছিল, এই যে এইটা, হ্যাঁ, এই যে কিভাবে করব, এখানে দুটো ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আহ, যদি এইটা ধরো আমি লিখতে গেলাম, লিখতে গিয়ে হার্ড ডিস্ক ক্র্যাশ করেছে ঠিক সেই মুহূর্তে, তাহলে সেখানে কিন্তু অনেকগুলো লগ ফাইল আছে, যে মুহূর্তে ক্র্যাশ করলো, ক্র্যাশ করার আগে অনেকগুলো লগ ফাইল আছে, তাহলে একটা হতে পারে যে আমি লগ ফাইল থেকে এটা রিকভার করতে পারি, যে এটা ক্র্যাশ করার আগের মুহূর্তে এটা কি ছিল, তাহলে সিস্টেম যখন রিস্টার্ট করবে, তাহলে রিমেইনিং যে স্টেপগুলো ছিল সেই স্টেপগুলো আমি শেষ করতে পারবো, শেষ করে গিয়ে এই ট্রানজেকশনটাকে সাকসেসফুল করব, এবং এটা পারসিস্টেন্স হিসাবে আমি স্টোরেজে স্টোর করব।
মানে এই অংশটুকু হবে, এই লেখাটা পারসিস্টেন্ট হবে। আর যদি দেখা যায় যে আমার ইনসাফিসিয়েন্ট, লগের যে ইনফরমেশন গুলো ইনসাফিসিয়েন্ট আছে, আমি এটা শেষ করতে পারছি না, তখন কি করতে হবে? সিস্টেমটাকে একদম ইনিশিয়াল স্টেজে নিয়ে যেতে হবে। এটাকে আমরা বলবো যে রোল ব্যাক। স্যার গিটের ব্রাঞ্চিং এর মধ্যে হবে স্যার ব্যাপারটা। হ্যাঁ, কি বলো? স্যার গিট Undo। ব্রাঞ্চিং এর মধ্যে হবে স্যার। কিসের মতো? মানে আন্ডু করলে মানে Undo, right, গিটে যেমন undo আমরা মতো। অনেকগুলো ব্রাঞ্চ করি। হ্যাঁ, আন্ডুর মতো, রাইট, আন্ডুর মতো করতে হবে। তবে লগ ফাইলগুলো অনেক ধরনের লগ আছে, মোস্ট অফ দ্য লগ হচ্ছে সিকুয়েন্সিয়াল লগ, পরপর আছে আর কি। এই আকারে আমি দেখিনি, থাকতে পারে। হ্যাঁ, তো তোমার জি হচ্ছে স্যার যে বুঝতে পারছি। হ্যাঁ, এই লগ ফাইল থেকে তখন আমাকে এটা ডিসিশন নিতে হয়। তো লগ ফাইলটা জানতে হবে, লগ ফাইলগুলো কিভাবে থাকে। হুম, ডাটাবেজ আসলে এটা পড়ানো মানে অনেক, আমার নিজেরও মানে অনেক সময় নিয়ে তোমাদের বোধহয় ডিস্টার্ব করলাম কিনা, অনেক বেশি ডিটেলস পড়ানো যাচ্ছে। এটা কিন্তু মজা আছে, এটা পড়তে গেলে আরো 1 বছর পড়ানো যাবে। হ্যাঁ, মানে অনেক অনেক জিনিসপত্র আসলে এর ভিতরে আছে। তো আমি স্যার আইডিয়া গুলো দিচ্ছি, তোমরা যারা ভবিষ্যতে প্রফেশনালি কাজ করবে তারা টার্মগুলো অন্তত যদি জানতে পারো যে কি কি করতে হবে, ডিটেলস পড়ে নিতে পারবে আর কি, সমস্যা নেই। এই বইটাতেই আছে, বইটাতে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, চলো এই লগ ফাইলগুলো জানতে হবে, লগ ফাইলে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেখান থেকে আমাদের রিকভারি করতে হবে, তাহলে আমরা এটাকে ডিউরেবল করতে পারবো। হ্যাঁ, আইদার এটা পারসিস্টেন্ট হবে, আর আমি যদি এটা লগ ফাইল থেকে দেখি যে না আমি এটা রিকভার করতে পারছি না বা আগের স্টেটে ফেরত আসতে পারছি না, তাহলে কি করব? তাহলে হচ্ছে একদম আগে যা ছিল তাই হবে, ইনিশিয়াল স্টেজে যেটা ছিল সেটাই থাকবে। বুঝা গেছে কিভাবে এটাকে পারসিস্টেন্ট করতে হবে? জি স্যার। আচ্ছা, এইগুলো থেকে আমরা হচ্ছে আচ্ছা এরপর আছে যে কোডিং লেখার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে কি টেম্পোরালি ইনকনসিস্টেন্ট একটা শব্দ। টেম্পোরালি ইনকনসিস্টেন্ট, টেম্পোরালি ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে আমরা যখন স্টেটমেন্ট গুলো লিখবো, এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে টেম্পোরালি ইনকনসিস্টেন্ট হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় আছে। যেমন ধরো যে এইটা যদি যেমন এই যে সিস্টেমটা যদি 2 নাম্বার স্টেজের পরে ফেল করে, 1 নাম্বার শুরুতেই ফেল করলে তো সমস্যা নাই। ধরো 1 নাম্বারটা এক্সিকিউট হয়েছে তারপর ফেল করলো, তাহলে কোনো সমস্যা আছে? ইনকনসিস্টেন্সি হবে? কি মনে হয়? 1 নাম্বার হওয়ার পরে ফেল করলো। 1 নাম্বারটা সাকসেসফুলি এক্সিট করেছে, তারপর সিস্টেম ফেল করেছে। তাহলে কি না তাহলে স্যার, স্যার কারণ সমস্যা নেই। জাস্ট রিড করছি, সমস্যা হ্যাঁ, হবে 2 না। স্যার নাম্বার এরপরে যে কোনো 2 স্টেটে না গেলে সমস্যা হবে। না, 2 নাম্বার ধর 2 নাম্বার না হওয়ার স্যার পরে 2 নম্বরে হবে না স্যার, কারণ রাইট হ্যাঁ, করা তো হয়নি। 2 হ্যাঁ, নম্বরে সমস্যা হবে না। তাহলে কিন্তু এইখানে একটাই যে দুর্বল জায়গা আছে 3 নাম্বার জায়গাটা, তাই না? 3 এবং 4 এর মাঝখানে। তো এই জায়গাটায় একটা টেম্পোরালি ইনকনসিস্টেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হবেই বলা যাচ্ছে না, কিন্তু সম্ভাবনা আছে। সেজন্য কোড লেখার সময় খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, মানে এটা চেষ্টা করতে হবে যে এটা মাথায় রাখার জন্য যে কোথায় কোথায় ইনকনসিস্টেন্সি হতে পারে। কারণ আমাকে এগুলো এই যে ট্রিগারের কথা, তোমরা ট্রিগারটা পড়েছো না? তো এগুলো আসলে যে লগ ফাইলের ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, যেন অটোমেটিক্যালি আপডেট আর অপারেশন। এখানে তো 3 থেকে 6 স্যার, এই সবগুলো তো স্যার টেম্পোরারি ইনকনসিস্টেন্ট হওয়ার কথা না স্যার? রাইট, রাইট, 3 রাইট। থেকে 6 ছয় সবগুলো। ছয় এরও আগে। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই 6টা কোনো মিন করে না। এটা যদি তোমার 5 নাম্বারটা যদি এটা ধরো যে 4 এবং 5 যদি ফেল করে, তাহলে এই যে তোমার বি যে রাইট করছে এটা কোনো মিন করে না আলাদা করে ভ্যালু, তাই না? কারণ বি তো নাই আসলে। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে স্যার টোটাল ইকুয়েশনটা তো স্যার সমস্যা হয়ে যাচ্ছে। এর মানে স্যার 2 এর পরে যে কোনো স্টেটে যদি এটা সমস্যা করে, তাহলে স্যার পুরো মানে যে ওয়ার্ক ফ্লোটা ছিল স্যার পুরোটা নষ্ট করতে হবে, আর পুরোটা ফেল হয়ে গেল স্যার। মানে 2 এর পরে হলেই কিন্তু স্যার মেমরি রাইট করা শুরু হয়ে যাবে। না 2 এর তাহলে স্যার 2 এর মেমরি না, না তোমার যে 2 এর পরে না 2 এর পরে না 3 এর পরে যদি সমস্যা হয় তাহলে ইনকনসিস্টেন্সি হবে। যেমন 3 যদি এক্সিকিউট না হয় তাহলে তো সমস্যা নাই। 3 এক্সিকিউট হয়ে গেল স্যার, তারপরে হচ্ছে যে তারপরে সমস্যা সমস্যা হতে হবে। পারে বা সমস্যাটা হচ্ছে 3 এর পরে। হ্যাঁ, 3 এক্সিকিউট হলে সমস্যা আছে। কিন্তু 3 যদি ফেল করে মানে 2 এর পরে যদি ফেল করে তাহলে কোনো সমস্যা নাই। আছে? না স্যার, সমস্যা নাই স্যার, মানে তো সেমই থাকতেছে স্যার, খালি তো সেমই থাকছে। হ্যাঁ, কারণ এ থেকে স্যার বিয়োগ করতেছে, কিন্তু স্যার ওইটা তো স্যার মানে অ্যাকাউন্টে লেখা হচ্ছে না। লেখা হচ্ছে না আরকি। ওটা রাইট করা হয়নি। যেমন একটা সমস্যা নাই। জি স্যার। আমি কি প্রশ্নটা বুঝতে পারলাম নাকি বুঝতে পারিনি? যে প্রশ্নটা করছিল এটা কি নাকি বুঝতে পারলাম না। তুমি কি উত্তর পেয়েছো? প্রশ্ন যে করছিল নামটা তো দেখতে পাচ্ছি না। হ্যালো? স্যার আবির জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, আবির, তুমি প্রশ্নের উত্তরটা পেয়েছো নাকি আমি প্রশ্ন বুঝতে পারিনি বা উত্তর দিতে পারিনি? হ্যালো? স্যার ওই যে যখন ওই প্রশ্নটা করছিলাম ওটার উত্তর পেয়েছি স্যার আমি। পেয়েছো না? আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা। এই যে এইটা হচ্ছে তোমার এই যে মানে আইসোলেশনের একটা এক্সাম্পল আরকি। দেখো যে T1 ট্রানজাকশন আছে, আবার T2 ট্রানজাকশন আছে। হ্যাঁ? তো T1 এখানে আছে, এই যে মাঝখান থেকে হঠাৎ করে কনকারেন্টলি এটা হলো। হ্যাঁ?
তো এটা আসলে খুব একটা সমস্যা না, রিডে কিন্তু ঝামেলা কম। হুম, রিড করছে কারণ আহ, আহ, তবে তোমার দেখো যদি 2 এর পরে রিড করতো, হ্যাঁ, 2 এর পরে রিড করলে কি হবে, এ কে কিন্তু মেমোরিতে পাবে, তাহলে একটা সমস্যা হতো, ঠিক না? স্যার 2 এর পরে স্যার রিড করলে স্যার স্যার ধরো 2 এর পাবে পরে স্যার। রিড করলো, এ কে পাবে 50 মাইনাস এ পাবে, জি কিন্তু স্যার। ধরো যে 3 এর সময় ফেল করছে সিস্টেম, তাহলে এখানে কি পাবে, সে 50 বিয়োগ হয়ে ভ্যালুটা পাবে একে, জি তাহলে স্যার। দেখা গেল যে এটা রাইট করছে কিন্তু আসলে রাইট করতে পারে না, তার আগে সিস্টেম ফেল করেছে জি স্যার। 3 নাম্বারটা, তাই না? জি স্যার। তা আসলে কনকারেন্ট মানে অপারেশনটা যে কখন হবে এটা ঠিক তো জানি না, হ্যাঁ, এটা কোন জায়গায় হবে সেটা জানি না। যার ফলে আইসোলেশন প্রপার্টিটা কি বলছে, যে টি1টা, যে টি1 এজ ইফ এটা একটা আইসোলেটেড প্রোগ্রাম, টি2 এজ ইফ এটা আইসোলেটেড প্রোগ্রাম, যদিও তারা কিছু ভ্যারিয়েবলকে শেয়ার করছে, এ এবং বি কে শেয়ার করছে, কিন্তু এমন ভাবে একটা বুদ্ধি বের করতে হবে যেন টি1টা এবং টি2টা আইসোলেটেড থাকে, এজ ইফ এটা তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না, সোজা কথায়। হ্যাঁ, তাহলে এই জি স্যার। 4টা প্রপার্টি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা বলবো যে এটা এটা অ্যাসিড প্রপার্টিকে কমপ্লাই করেছে ট্রানজিশনটা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে সবগুলো অ্যাপ্লিকেশনেই যে অ্যাসিড প্রপার্টি লাগবে তা কিন্তু নয়, সবগুলো অ্যাপ্লিকেশনে যে অ্যাসিড প্রপার্টি লাগবে সেটা কিন্তু নয়। এটা আহ, তোমার হচ্ছে যে, যেমন ধরো যদি লং টার্ম, যেগুলো তোমাকে বললাম যে অনেক লম্বা সময় নিয়ে যে ট্রানজেকশন গুলো হয়, একটা হোটেল রিজার্ভেশন, হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তুমি ওয়েব অ্যাক্সেস করতেছো, তাই না, অনেক মানে সময় লাগছে, তোমার মেমোরি কম হলেও হবে, বা নেটওয়ার্ক খুবই স্লো, হ্যাঁ, নেটওয়ার্ক খুবই স্লো, অনেক সময় লাগছে, সেখানে দেখা যাবে অ্যাসিড প্রপার্টি সবগুলোই সেখানে কমপ্লাই করানো হয়নি, হয়তো কোনো একটা অংশ করানো হয়েছে। অ্যাসিড হচ্ছে একটা ফুল ফেজ, 4টা মিলে যদি আমরা কমপ্লাই করতে পারি তাহলে ট্রানজেকশনটা খুবই ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই ইনকনসিস্টেন্সির কিছু কিছু জায়গা কম্প্রোমাইজ করতে হয়, এটা সময়ের আহ, জন্য হতে পারে। আহ, আরেকটা হতে পারে, যেমন ধরো যে অনেক জায়গায় করা সম্ভবই না, হ্যাঁ, কোনো জায়গায় যে কোনো জায়গায় সম্ভব নয়, যেমন ধরো যে আহ, আমরা তো খুব সিম্পল মডেল চিন্তা করলাম যে একটা ব্যাংকের ভিতরে ঘটনাটা ঘটতেছে, এই মডেলেও সমস্যা হতে পারে, যেমন ধরো যে আহ, আহ, ধরো প্রিন্টারে একটা ডেটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, এই যে এই জায়গায় ধরো, হ্যাঁ, এই জায়গায় প্রিন্টারে ডেটা চলে গেছে, প্রিন্টারে, তাহলে প্রিন্টারে কি ডেটা গেল, এ মাইনাস 50, ধরো এর মান ছিল 100, তাহলে প্রিন্টারে প্রিন্ট হবে কত, এই দুই নাম্বারে পরে স্যার 50 প্রিন্ট 50। হবে। জি স্যার। এই 50 কে তো আর কোনোভাবে মোছা সম্ভব না, প্রিন্টার তো একটা হার্ড কপি বেরিয়ে চলে গেছে, আর পারবো এটা করতে, না এটা স্যার। একটা বড় সমস্যা, আসলে কোনো কোনো জায়গায় করাই সম্ভব না। হ্যাঁ, তো এটার বুদ্ধি কি, এটারও বুদ্ধি সায়েন্টিস্টরা বের করেছে, সেটা কি, যে এই আমরা যেটা এইসব মানে কোনো কোনো ক্ষেত্রে আর কি, এইসব ক্ষেত্রে আমরা যেটা করব, যে একটা এই অ্যাসিড প্রপার্টি কমপ্লাই করে একটা ট্রানজেকশন যখন কমপ্লিট হবে, এই কমপ্লিট হওয়াটাকে আমরা বলি কমিটেড স্টেট, এই কমিটেড স্টেট হওয়ার পরে এটার ভ্যালু গুলো একটা স্টোরেজে, টেম্পোরারি স্টোরেজে থাকবে আর কি, হ্যাঁ, এই টেম্পোরারি স্টোরেজ থেকে প্রিন্ট হওয়া শুরু করবে, যার ফলে এই টেম্পোরারি স্টোরেজ থেকে যখন প্রিন্ট হতে শুরু করবে, কোনো জায়গায় যদি প্রিন্ট করতে গিয়ে সিস্টেম ফেল করে, তখন কি করবে, ওই স্টোরেজ থেকে আবার প্রিন্ট করা শুরু করবে, যেটা ধরো যে আমরা অনেক সময় আমাদের ওয়ার্ডে দেখি, তাই না, আমরা যখন প্রিন্টারে প্রিন্ট করি, দেখবো যে প্রিন্ট করতে গেলে আমরা দেখতে পাই যে একটা টেম্পোরারি ওয়ার্ড ফাইল তৈরি করে ফেলেছে, অন্য জায়গায় রেখেছে, কোনো কারণে প্রিন্টিং এর সময় প্রিন্ট অর্ডার দেওয়া হয়ে গেছে, প্রিন্টিং এর সময় সিস্টেমটা ফেল করলো, প্রিন্টারে কোনো ট্রাবল হয়েছে বা সামথিং হ্যাপেন ওভার দেয়ার, দেখা গেল যে আমি প্রিন্টারটা রিসেট করলাম অথবা আমার পিসিটা একবার রিফ্রেশ করলাম, সাথে সাথে দেখা গেল যে প্রিন্ট আবার প্রথম থেকে হওয়া শুরু করেছে, তাই হয় না, যে 5 পাতা প্রিন্ট করছিলাম, 2 পাতা হয়ে গেছিল, হ্যাঁ, প্রিন্টার জি স্যার। রিসেট করলে আবার প্রথম পাতা থেকে শুরু হয়েছে, কেন ঘটেছে, এই যে এই কাজটা করার জন্য, কারণ এগুলোতে আমরা করতে পারছি না, এটা রিকভারি সোজা কোনো ব্যবস্থা নাই, তাহলে এই ট্রানজেকশনটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন এটা প্রিন্টিংটা শুরু হবে, এবং এই প্রিন্টিংটা হওয়ার সময়ও তো আবার তোমার দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য যা যা প্রিন্ট করতে চাই সেগুলো একটা টেম্পোরারি ফাইলে থাকবে, এবং সেই টেম্পোরারি ফাইলটা হচ্ছে একটা পারসিস্টেন্ট ফাইল, একটা জায়গায় আছে আর কি স্টোরেজে, সেখান থেকে প্রিন্ট হবে, ফেল হোক আবার প্রিন্ট হওয়া শুরু করবে, ফেল হোক আবার সেটা এই একই জায়গা থেকে প্রিন্ট হওয়া শুরু করবে, যার ফলে কোনো সমস্যা হবে না। আরেকটা জায়গায় আছে, আরো কিছু জায়গায় আছে যেখানে এটাও করা সম্ভব না, যেমন ধরো এটিএম থেকে আমি টাকা নিচ্ছি আর কি, ঠিক আছে, এটিএম থেকে আমি টাকা পাঞ্চ করলাম, পাঞ্চ করার পরে তোমার হচ্ছে যে কি বলে হচ্ছে যে টাকা যখন ডিসপেন্স করবে, টাকাটা আমাকে দিবে আর কি, এই ডিসপেন্স করার সময় কোন একটা মেকানিক্যাল ফল্ট বা সামথিং মানে রং ওভার দিয়ে দেখা গেছে যে আর টাকাটা বের হলো না এটিএম থেকে,
আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিডাকশন হয়ে গেছে। এখন যদি আমি তো পেলাম না টাকা। আমি আমি এটিএম থেকে বেরিয়ে চলে গেলাম। এখন সিস্টেম যদি রিসেট করি, এরপরে কি টাকাটা আমাকে আবার দিবে? ধর আরেকজন কাস্টমার ঢুকেছে। সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? সিস্টেম রিসেট করে তো টাকাটা তো দেওয়া হয়নি, তাহলে টাকাটা এখন দেই। সেটা কি করা যাবে? না স্যার। এটা করা যাবে না। তাহলে ওই জায়গায় কি করতে হবে? ওই জায়গায় একটা আমাদের মানে প্রোগ্রামিং দিয়ে এই জায়গাটা ম্যানেজ করতে হবে। সেটাকে বলে আমরা যে কম্পেনসেটিং ট্রানজাকশন বা এটাকে বলে কম্পেনসেটিং মানে কি অনেকটা ক্ষতিপূরণ টাইপের, তাই না? বা এটাকে রিকভারি টাইপের। তার মানে ওইখানে কিন্তু আর এই ট্রানজাকশন পূরণ করা মানে সাকসেসফুল হওয়ার কোনো সুযোগ নাই। সিস্টেম রিস্টার্ট যদি করি, সিস্টেম রিস্টার্ট করলে প্রিন্টিংটা করতে পারলাম, ভালো কথা। কিন্তু এই এটিএম থেকে টাকা বের করার সময় আর কিন্তু সিস্টেম রিস্টার্ট করলেও এটা খুব ভালো বুদ্ধি হবে না। তখন আমাদের কি করতে হবে? কম্পেনসেটিং ট্রানজাকশন তৈরি করতে হবে। যে ওইটা ডিসপেন্স হয় নাই, অ্যাকাউন্টটাকে আবার ব্যাক আপডেট করতে হবে। যত টাকা ডিডাক্ট করা হয়েছিল ঠিক সেই পরিমাণ টাকা আবার যোগ করে রেখে দিতে হবে। এবং ওই যে লক ফাইলের কথা বললে না, তুমি এটিএম যদি এটিএম তোমরা যদি ব্যবহার করে থাকো দেখবে সবসময় ঘর ঘর শব্দ হচ্ছে। হ্যাঁ, জি ওরা স্যার। ওরা যেরকম হচ্ছে তোমার সফটওয়্যার লকটা আর বেশি থাকে। হ্যাঁ, তারপরেও কিছু কিছু হার্ড কপি লক থাকে। প্রতিটা লক তারা মেনটেন করে চেষ্টা করে এই সব মানে বিষয়গুলো দেখার জন্য। হ্যাঁ, যে কি বলা হচ্ছে যে কত জায়গায় ট্রানজাকশন ফেল করতে পারে। হ্যাঁ, রিকভারিটা যেন সুবিধা হয় আর কি, এই সুবিধাটার জন্য। আচ্ছা, এই চারটা মিলে আমরা আসলে বলবো হচ্ছে অ্যাসিড প্রপার্টি। যে সমস্যাগুলো বললাম, সমস্যাগুলো অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আর একটা হচ্ছে আইসোলেশন আর ডিউরেবিলিটি। এই চারটা যদি পারসিস্ট করে তখন আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড প্রপার্টি কমপ্লাই করছে। ঠিক আছে, সামারিতে আর কি। আর নন অ্যাসিড ট্রানজাকশন থাকতে পারে, কিছু এক্সাম্পল দিলাম, আরো হয়তো এক্সাম্পল আরো আছে। এই যে কম্পেনসেটিং বা কম্পেনসেশন অ্যাকশন, এটা কখন হলো? যে এটিএম এর ক্ষেত্রে, তাই না? এটা আমরা হচ্ছে ব্যবহার করব। আর যে ট্রানজাকশন অনেক লং টার্ম মানে অনেক লম্বা সময় ধরে ট্রানজাকশন হয়, তখন আমরা আসলে এই অ্যাসিড প্রপার্টি সবগুলো প্রপার্টিকে কমপ্লাই করাতে পারি না। এটা বা করাটা খুব ভালো আইডিয়াও না। হ্যাঁ, যদি লং ডিউরেশন ট্রানজাকশন হয়, এই যে লং ডিউরেশন ট্রানজাকশন, হ্যাঁ, তখন আমাদেরকে কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। যে কখনো হয়তো উইদাউট আইসোলেশন অ্যাটমিসিটি মে বি কম্প্রোমাইজড, অথবা কনসিস্টেন্সি এন্ড ডিউরেবিলিটি, এই দুটো আমরা প্রিজার্ভ করলাম। এই চারটা প্রপার্টির মধ্যে একটা বা দুইটাকে প্রিজার্ভ করছি, বাকিগুলো আমরা প্রিজার্ভ করছি না। তবে হচ্ছে কনসিস্টেন্সিটা মাথায় রাখতেই হবে। হ্যাঁ, তোমার হোটেলের সিট হচ্ছে 10টা আর সেই বুকিং হয়ে গেল 12টা, তাহলে তো হবে না, ঠিক না? এই জায়গাটা একটা হিসাব রাখতেই হবে সবসময়। আচ্ছা, এই যে এই ট্রানজাকশন স্টেট গুলো যেটা বলছি, এই স্টেট গুলো একটু দেখি। সরাসরি ছবিতে চলে যায় বেটার। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে অ্যাক্টিভ একটা ট্রানজাকশন যদি থাকে, এটা কোথায় কোথায় যেতে পারে? হুম, আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা আগে বলে নিই। অ্যাক্টিভ হচ্ছে ইনিশিয়াল স্টেট। আচ্ছা, এখান থেকে ইনিশিয়ালাইজেশন হয়েছে কোন একটা জায়গা থেকে, হোক হওয়ার পরে এটা অ্যাক্টিভ স্টেটে আছে, ট্রানজাকশনটা শুরু হয়েছে। তাহলে ট্রানজাকশনটা শুরু হওয়ার পরে এটা ফেল করতে পারে। এটা ফেল করলে এইটাকে হচ্ছে অ্যাবর্ট করা। অ্যাবর্ট করা মানে হচ্ছে রোল ব্যাক করবে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এটা রোল ব্যাক করে তার ইনিশিয়াল স্টেটে চলে আসবে। ওকে, এরপর হচ্ছে পার্শিয়ালি কমিটেড। আচ্ছা, কমিটেডটাকে বলি। কমিটেড মানে হচ্ছে এটা যখন একদম পারসিস্টেন্ট মানে হলো, স্টোরেজ হলো, আমরা যেটা স্টোর করলাম আপডেটটা আর কি। আপডেটটা যদি পারসিস্টেন্ট হয়, আমরা স্টোর শব্দটা ব্যবহার করবো না, তো বলবো আপডেট শব্দটা। তো আপডেটটা যদি পারসিস্টেন্ট হয়, পুরো ট্রানজাকশনটা শেষ হয়ে গেছে এবং আপডেটটা হচ্ছে পারসিস্টেন্ট, তখন সেটাকে বলবো যেটা কমিটেড। কিন্তু এটার এই যে আপডেটটা একটা ট্রানজাকশনে তো আমরা জাস্ট এখানে যেটা দেখালাম তার দুইটা ভ্যারিয়েবল আছে, এ আর বি, তাই না? কিন্তু একটা ট্রানজাকশনে তো অনেকগুলো থাকতে পারে এই টাইপের। তাহলে পারসিস্টেন্ট করতে হলে কি করতে হবে? এই আপডেটটা তো একসাথে সবগুলো করা যাবে? তার 10টা ভ্যারিয়েবল আছে, 10টা কি তুমি হার্ড ডিস্কে একসাথে লিখতে পারবে? তা তো হবে না। না স্যার। ট্রানজাকশন শেষ হয়ে গেছে, সিরিয়ালি তুমি একটার পর একটা লেখা শুরু করেছো, ঠিক আছে? এই 10টা লিখতে গিয়ে 5টা লেখা হয়েছে, বাকি 5টা লেখা হয়নি, এমন ঘটনা তো করতে পারে। তখন সেটাকে বলবো হচ্ছে পার্শিয়ালি কমিটেড, পুরোটা না। হ্যাঁ, এই পার্শিয়ালি কমিটেডটা আসলে কিন্তু সাকসেসফুল না, এটাও ফেল হয়ে যাবে। আর যখন এই পুরোটা কমিটেড হবে, তখন হচ্ছে এটাকে বলবো হচ্ছে
কি বলা হচ্ছে কমিটেড। এই যে পার্শিয়ালি কমিটেড বললাম না, এই পার্শিয়ালি কমিটেডের লগ ফাইল আছে, এই লগ ফাইল থেকে জানা যাবে। হ্যাঁ, রিকভারি সিস্টেম যখন দেখবে তোমরা স্টাডি করে, সেখানে লগ থেকে জানা যায় যে আমার 10টা এরকম ভ্যারিয়েবল ছিল, তার মধ্যে কয়টা আসলে তোমার কমিটেড হয়েছে। হ্যাঁ, লগ ফাইলে দেখা যাবে যে এই ভ্যারিয়েবল কমিটেড হয়েছে, মানে এই ভ্যারিয়েবল গুলো পারসিস্টেন্ট আপডেট হয়েছে, আপডেট গুলো পারসিস্টেন্ট। তাহলে বাকিগুলো হয় নাই। তাহলে উপায় কি, সলিউশন কি, ওষুধ কি? যে ওষুধের কথা তোমরা জিজ্ঞেস করছিলে, ওষুধ হচ্ছে একটা যে এই সিস্টেম থেকে রিস্টার্ট করা, অর্থাৎ জি স্যার। ট্রানজেকশনটা ইনিশিয়ালাইজ আবার রিস্টার্ট করা, প্রথম থেকে শুরু করবে যেটা করতে পারে নাই, জি অথবা স্যার। যে কয়টা ভ্যালু পাওয়া গেছে লগ ফাইলে সেখান থেকেই এটা শেষ করা যাবে কিনা, দুটো ওয়ে আছে। এবং এই দুটো যদি কোনোটাই করা না যায়, যদি কোনোটাই করা না যায় তাহলে হচ্ছে ফেল, ফেল করবে। জি স্যার। তাহলে ফেল করে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কমিটিতে আচ্ছা। যাওয়ার পরে কিন্তু চিন্তা করতে পারবো, হ্যাঁ, যে পার্সিয়াল কমিটেড হতেই হবে। যে 10টা ছিল তার মধ্যে 5টা 7টা 8টা হয়েছে, বাকিগুলো লগ ফাইল থেকে রিকভারি করে কমিটেড করতে পারি। আর দেখলাম যে না, এটা কমিটেড করা কোনোভাবেই যাচ্ছে না, তখন এটা ফেল। হ্যাঁ, আর যখন এটা ফেল করবে তখন এটা রোল ব্যাক করে তোমার হচ্ছে আগের প্রথম স্টেজে থেকে। চলে আসবে। জি স্যার। এবং এই যে রোল ব্যাকের কথাটা বললাম, হ্যাঁ, এইখানে তোমার হচ্ছে জাস্ট হচ্ছে দেখা যাবে যে রোল ব্যাক বা রোল এই টাইপের একটা কমান্ড আছে এসকিউএল এ। তার মানে ওই যে কম্পোনেন্ট কথা বললাম না, যে রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, বা হচ্ছে যে আরো কি কি নাম বললাম, কনকারেন্সি কন্ট্রোল কম্পোনেন্ট। তার মানে এই কম্পোনেন্ট মানে টুলস গুলো আছে, তোমাকে জাস্ট জানতে হবে। জাস্ট মানে তুমি যদি এখানে এটা লিখে দাও যে এটা ইনকনসিস্টেন্ট তোমার কাছে মনে হয়েছে কোডিং এর কোন একটা জায়গায় গিয়ে, তাহলে তোমাকে জাস্ট রোল ব্যাক করলে এটা অটোমেটিক্যালি রোল ব্যাক করবে। কতগুলো রোল ব্যাক তোমাকে কোডে লিখে দিতে হবে, যে ইফ ইট মানে এটা যদি ইনকনসিস্টেন্ট না হয়, ইফ a প্লাস বি ইজ ইকুয়াল টু এরকম যদি না হয়, তাহলে রোল ব্যাক করো। এটা তোমাকে এসকিউএল বলে দিতে পারো। আর কোন কোন জায়গায় সিস্টেম নিজে রোল ব্যাক করবে যদি না পারে, লগ ফাইল থেকে এটা ডাটাবেস সিস্টেমে রিকভার করে দিবে। ওকে, জি স্যার। আচ্ছা, আরেকটা এই যে ডিউরেবিলিটি তুমি বলছিলে, আবির মধ্যে প্রশ্নটা জিজ্ঞেস করছিল যে এই কিভাবে পারসিস্টেন্ট করবে। এই যে আরেকটা ওষুধ এখানে পাওয়া গেছে, হ্যাঁ, সেটার আইডিটা কি? সেটা হচ্ছে দেখো, আমরা কিন্তু এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই এই সি, যারা আমাদের তো সি শেখানো হয়, এটা ভালো জিনিস, হ্যাঁ, তবে সি না শিখেও এখন প্রোগ্রামিং এর অনেক কাজ করা যায়, বা অনেক মানে সুবিধা আছে, অনেক বড় বড় কাজ করা যায়। কিন্তু আমি পার্সোনালি প্রিফার করি সি কে, এই কারণে যে এখানে পয়েন্টার ফ্যাসিলিটিসটা আছে। হ্যাঁ, অনেক অনেক জায়গায় অনেক সফটওয়্যার পয়েন্টারটা নাই, পয়েন্টারটা অনেক কনসেপ্টকে খুব পরিষ্কার করে দেয়। তোমরা সি শিখার লজিক বা স্ট্রাকচার যাই শেখো না কেন, পয়েন্টারটা ভালো করে শিখবে। কারণ পুরো পুরো তোমার হচ্ছে প্রোগ্রামিং জগৎটা হচ্ছে পয়েন্টার, এভরিথিং ইজ পয়েন্টার, ফাংশন বলো, স্ট্রাকচার বলো, হ্যাঁ, এভরিথিং, আর ডেটা স্ট্রাকচার যা বলো সবই পয়েন্টার। হ্যাঁ, তো এখন ধরো পয়েন্টার মানে হচ্ছে একটা অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে, সেটা হচ্ছে একটা পয়েন্টার, একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা কোনো একটা অ্যাড্রেসকে পয়েন্ট করছে, ভালো কথা। তো এখন ধরো যে আমরা এটা ডিউরেবলটা কিভাবে করতে পারি, ধরো একটা কোনো ডেটাবেজের আমরা কোনো একটা মানে অপারেশন হবে, ট্রানজেকশন হবে আর কি, সেট অফ অপারেশন, একাধিক ইনস্ট্রাকশন থাকবে, তো সেট অফ অপারেশন হবে, ভালো কথা। এখন সেট অফ অপারেশন করতে কি কি হতে পারে, এই আমাকে এটাকে পারসিস্টেন্ট করতে হবে। পারসিস্টেন্ট করার মানে হচ্ছে আইদার এটা আপডেটেড অবস্থায় নিশ্চিত করতে হবে সবকিছু প্রপারলি আপডেট হয়েছে, অথবা আগের স্টেজে ফেরত যেতে হবে। দুটো বুদ্ধি আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, সেটা এই যে এটা ছিল পুরো এই ডেটাবেজের ধরো যে কোনো একটা আমার যে ট্রানজিশনটা হচ্ছে এখানে পয়েন্ট করছি, আমরা পয়েন্ট করছি মানে হচ্ছে যে অপারেশনটা হচ্ছে 5টা ভেরিয়েবল, সেই 5টা ভেরিয়েবল এখানে পয়েন্ট করা হয়েছে, এবং ডাটা, এবং সেটা রিলেভেন্ট ডাটাবেজ আছে এটা, সুতরাং আমরা ডাটাবেজকে এখানে পয়েন্টারটা সেট করেছি। সুতরাং আমাদের ডাটাবেজ হচ্ছে এটা এই মুহূর্তে, ভালো কথা। যখনই ট্রানজাকশন শুরু হলো, শুরুতে সাথে সাথে এটার একটা কপি করে ফেলাইছে, যে ডান দিকে এটা একটা কপি করা হলো, বুঝতে পারলে, এই যে কপিটা। এখন এই কপির উপরে সমস্ত অপারেশনটা হবে। এই কপির উপরে পুরো ট্রানজাকশনটা অপারেট করবে হচ্ছে কপির উপরে, ঠিক আছে। জি যদি স্যার। এই ট্রানজাকশনটা সাকসেসফুল হয়, যদি এই ট্রানজাকশনটা সাকসেসফুল হয়, যদি এই ট্রানজাকশনটা সাকসেসফুল হয়, আমরা সিম্পলি কি করব, এই পয়েন্টারটা চেঞ্জ করে দিব। জি স্যার। এই ওখানে ডাটাবেসটা দিয়ে ছিল দেব। আগে 1 থেকে 100 নম্বর জায়গায়, এটা কপি করছি হচ্ছে 101 থেকে 200 নম্বর জায়গায়, এটা পয়েন্ট করতেছিল তাহলে 1 নম্বর জায়গায়, 1 নম্বর লোকেশনে, এই পয়েন্টার ভ্যালুটা চেঞ্জ করে কি দিব 101, 101। জি স্যার। তাহলে এটা পরের অংশে চলে গেল, ঠিক আছে। জি কোনো স্যার। কারণে যদি এটা পার্সেন্টেজ না হয়, এটা ঠিকমতো করতে না পারি, ডিউরেবল না হয়, তাহলে স্যার ঠিক আগের আছে, লোকেশনটা আছে এই স্যার। আগ্রেশনটা আছে। জি স্যার। আমি এর উত্তরটা পেয়েছো, তোমাকে বলছিলাম যে ওষুধ দিব পরের দিকে, স্যার, অষ্টম ও যখন মনে হয় পাওয়া গেছে স্যার, ওষুধ দিব। স্যার ও মনে হয় নাই স্যার। আচ্ছা মিশে ঠিক গেছে। আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে কাহিনী কিভাবে করা সম্ভব। তবে এইটা হচ্ছে ছোটখাটো ডেটাবেজের জন্য ঠিক আছে, কিন্তু ডেটাবেজের সাইজ যদি অনেক বড় হয়,
তার সাথে সমস্যা স্যার। একটা সমস্যা আছে। আরেকটা সমস্যা আছে। এই ডেটাবেজের পয়েন্টারটা এটা কিন্তু আপডেট করতে হবে। এটা কিন্তু কোনো একটা জায়গায় আছে। জি স্যার। এটা তো মেমোরিতে রাখলে হবে? মেমোরিতে রাখলে তো হবে না। হ্যাঁ? তোমরা যখন ডেটাবেস ক্রিয়েট করতেছো SQL এ, তাই না? তাহলে জি স্যার। ডেটাবেস ক্রিয়েট করা মানে কি? ওটার জন্য কিন্তু একটা পয়েন্টার আছে। ওটার একটা অ্যাড্রেস লোকেশন আছে। জি স্যার। কোনো একটা জায়গায়। ঠিক না? জি এখন স্যার। অ্যাড্রেস লোকেশনের সাইজ কত? এটা যদি ধরো যে অনেক বড় সাইজ হয়েছে 64 বিটের সাইজ ফর ধরলাম। হ্যাঁ? আর তোমার সিস্টেমটা হচ্ছে 32 বিটের। তাহলে কিন্তু এইটা আপডেট করতে আবার ২ টো স্টেপ লাগবে। ২ টো মেশিন সাইকেল লাগবে বা ২ টো ক্লক লাগবে। 32 বিট করে ২ বার আপডেট করবে। এই আপডেট করতে গিয়েও ফেল করতে পারে। হ্যাঁ? কিন্তু যে কারণেই দেখো ফেল করার মানে একটা সিস্টেম ফেল করার কত জায়গা আছে। শত জায়গা আছে। কিন্তু যদি ফেল করে তাও সমস্যা না। কেন সমস্যা না? কারণ পুরাতন পয়েন্টটা কিন্তু থেকে গেছে। জি স্যার। তাহলে কি হবে? অল্পের জন্য আমরা আপডেটটা পেলাম না। মানে অল্পের জন্য ট্রানজিশনটা কমপ্লিট হলো না। কিন্তু তাও এটা ফেল। কিছু করার নাই। সবকিছু রেডি ছিল, শুধু পয়েন্টারটা আপডেট হয় নাই। হুম? তার জন্য এটা ফেল করছে। বুঝা গেল জিনিসগুলো? জি স্যার। আচ্ছা তাহলে আজকের মতো থাক। আর কালকের ক্লাসে বোধহয় আমি তোমাদের শেষ করে দিব। অনেক জি স্যার। ওকে, তাহলে ভালো থেকো। জি স্যার। স্যার আরেকটা ইয়ে ছিল স্যার।